মাঝে আমরা একদম এক্সট্রা টাইম নেব না, শুধু একটাই কথা বলবো, একটু মন দিয়ে ক্লাসটা করো। আমি ডেফিনেটলি বলতে পারি যে তুমি আজকের ক্লাসের পর একটা কিছু পাবে, একটা ডাইরেকশন পাবে, কি পাবে কতটা পাবে তুমি বলতে পারবে। তখন আমি তোমার থেকে ফিডব্যাক নেবো যে কি পেলে। আমি শুধু এটুকু বলতে পারি কিছু পাবে, এটা মনে হবে তোমার যে হ্যাঁ এইভাবে বোধহয় আমাকে কেউ জিওগ্রাফি ক্লাস করায়নি। জিওগ্রাফি প্রচুর পড়েছি, জিওগ্রাফি আমাদের প্রত্যেকের খুব ফেভারিট সাবজেক্ট, প্রত্যেকে, কিন্তু এইভাবে বোধহয় কেউ আমাকে জিওগ্রাফি ক্লাস করায়নি। এরকম একটা ফ্লেভার তোমার কাছে আসবে, এটা আমার বিশ্বাস। বাকিটা দেখা যাক ক্লাস করার পর, তখন আমরা বুঝতে পারবো বা জানতে পারবো। রেকর্ড ক্লাসের জন্য একটু ওয়েট করতে হবে বাবা, একটু শুনতে হবে, ক্লাসগুলো রেগুলার করতে হবে, ঠিক আছে? কারণ আমি চাই না গ্রুপে যারা রয়েছে শান্তিপ্রিয় লোকজনকে ডিস্টার্ব করতে। শুধু শুধু গ্রুপে পাঠাবো, তারা আবার ডিস্টার্ব হবে। তার জন্য আর কি তোমাকে ব্যক্তিগতভাবে মেসেজ করি। একটু তো আমাকে সুযোগ দেবে যে তোমাকে একটু মেসেজ করার সুযোগ পাচ্ছি এই সুযোগে, যে রেকর্ডিং ক্লাসের জন্য, পিডিএফ নোটস এর জন্য। ভালো লাগছে না? আমার তো ভালো লাগে, তোমাকে একটু ব্যক্তিগত মেসেজ করছি। একটু এই এই সুযোগ থেকে আমাকে বঞ্চিত করো না, একটু সুযোগ দাও। আমি তোমাকে সেবা করতে পারছি, এটা আমার কাছে কম কিসের, তাই না? দেখ স্যার জয়েন করে গেছেন, একটু প্লিজ স্যারের কথাগুলো মন দিয়ে শোনো। আমি আবারও বলছি, জিওগ্রাফি তোমার কাছে একটা অন্যরকম ফ্লেভার নিয়ে আসবে আজকের ক্লাস। গুড ইভিনিং স্যার, ওয়েলকাম ক্লাসে। দেখুন আপনি শেয়ার করতে পারেন বা আনমিউট করতে পারবেন। গুড ইভিনিং স্যার, গুড ইভিনিং। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ওকে, আচ্ছা, গুড ইভিনিং সবাইকে। আশা করি ভালো আছো। ঠান্ডা পড়েছে মোটামুটি। এই ঠান্ডাতে এখন সর্বোপরি আমাদের অবলম্বন কি না, ওই তোমার হচ্ছে যে একটা একটু গরম জামা কাপড় আর সঙ্গে আমাদের প্রয়োজনীয় বই খাতা। কারণ খুব তাড়াতাড়ির মধ্যেই ডব্লিউবিসিএস এর মতো পরীক্ষা, খুব খুব ইম্পর্টেন্ট একটা পরীক্ষা, সেটা কিন্তু আমাদের তোমার হচ্ছে যে দরজাতে কড়া নাড়ছে। তাহলে এই জায়গাতে কোনো রকম কোনো সময় বিলম্ব না করে একদম নিজেদের প্রতি বিশ্বাস রেখে, কনফিডেন্স রেখে, নিজেদের পরিশ্রমের প্রতি বিশ্বাস রেখে পড়াশোনা করতে হবে। এবং আজকের যে ক্লাসটা হবে সেটা তোমরা প্রথম থেকে শুনবে। এটা ডেমো ক্লাস, একটা তোমার হচ্ছে সুন্দর অবয়ব পাবে জিওগ্রাফির। সেটা তোমাদের এফিসিয়েন্ট হবে আমার মনে হয়, এবং প্রত্যেকেই সেই যে ক্লাসটা একদম শেষে গিয়ে তোমরা বুঝতে পারবে যে এই ক্লাসটার গুরুত্বটা কতটা আছে। তো পরে গিয়ে তোমাদের এই নিয়ে আবার আলাদা করে ক্লাস থাকবে। তোমাদের যা কোশ্চেন আছে সেগুলো সব আপাতত এইখানটাতে না করে তুমি স্যারের সাথে যোগাযোগ করবে, স্যারের সাথে। সেখানে গিয়ে আলোচনা করে দেবে, বা স্যার তোমাদের কনফিউশন বা ডাউট থাকলে ক্লিয়ার করে দেবেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আশা করি সাউন্ড ক্লিয়ার, সকলে শুনতে পাচ্ছ, কোনো অসুবিধা নেই। আমাকে একটু রেসপন্স করে দাও চট করে। বেশ বেশ বেশ, ক্লিয়ার ক্লিয়ার। ওকে ওকে ওকে, ঠিক আছে, মোটামুটি সবাই শুনতে পাচ্ছে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এরপর যেটা দেখবো সেটা হচ্ছে, তোমরা কি স্ক্রিনটা দেখতে পাচ্ছ? দেখো তো, তোমরা স্ক্রিনটা দেখতে পাচ্ছ? স্ক্রিনটা দেখতে পাচ্ছ তোমরা সবাই? বেশ বেশ বেশ, প্রীতি বলছে হ্যাঁ একদম, অঞ্জু বলছে ক্লিয়ার। আচ্ছা, একদম একদম, খুশি বলছে ঠিক আছে, বেশ। তাহলে আমাদের যে ক্লাসটা হবে সেটা মূলত ডব্লিউবিসিএস এর ক্লাস। আর আমি এখানে যারা আছে আমার তোমার হচ্ছে যে প্রিয় ছাত্রছাত্রী যারা আছে, আমি ধরে নিচ্ছি সবাই একদম নতুন। ঠিক আছে, কেউ পরীক্ষা দিয়েছে বা কেউ একদম শুরু করেছে, আমি মোটামুটি সকলকে একদম নতুন ধরে নিচ্ছি। সেই নতুন ধরে নিয়ে আমরা আমাদের ক্লাসটা করব। ঠিক আছে, দেখো, আমাদের ডব্লিউবিসিএস সম্পর্কে যে ধারণাটা আছে সেটা হচ্ছে কি, একটা হিউজ সিলেবাসের ক্লাস, খুব কম সময়ের মধ্যে একদম, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, হিউজ সিলেবাসের ক্লাস, মোটামুটি যদি একটু টাচ থাকে বিষয় সম্পর্কে, যদি একটু অবগত অবগত থাকি আমরা, তাহলে ডব্লিউবিসিএস এর পরীক্ষাতে ভালো রেজাল্ট করা বা ডব্লিউবিসিএস ক্লিয়ার করা কোনো সেরকম কোনো ব্যাপার না। মোটামুটি ক্লাস 9-10 এর যে সিলেবাসটা সেটা সবাই কমপ্লিট করে এসছি এর আগে। তাহলে সেই সিলেবাসের উপরে যদি বেস করে আমাদের সিলেবাস হয়, তাহলে সেক্ষেত্রে আমার মনে হয় না কোনো সমস্যা হবে। দেখো, সবার প্রথমে, তবে হ্যাঁ, বর্তমান পরিস্থিতি, এই সিচুয়েশনে কোনোভাবেই এটা অস্বীকার করা যায় না যে কম্পিটিটর প্রচুর, কম্পিটিশন প্রচুর, এবং যথাসময়ে নির্দিষ্ট সময় যে পরীক্ষাটা হতো গতানুগতিক নিয়ম অনুযায়ী, সেটা হচ্ছে না বলে কম্পিটিটর অনেক বেশি হয়ে গেছে, স্ট্যান্ডার্ড অনেক বেশি হচ্ছে, কোশ্চেনের স্ট্যান্ডার্ড অনেক বেশি হচ্ছে, অনেক হাই হচ্ছে, কাট অফ মার্ক একটু বেশি যাচ্ছে। তাহলে সেই জায়গা থেকে আমাকে ধরে নিতে হবে আমাদের এফোর্ট, যেটা আমাদের পরিশ্রম যেটা করতে হবে সেটা অনেক বেশি তোমার হচ্ছে যে
মানে বেশি করে জোর দিয়ে করতে হবে। চলো আমরা প্রথমেই শুরু করি। আমাদের যে টপিকটা আছে সেই টপিকটা আমরা আজকে শুরু করব। চলো কি আছে দেখি। আচ্ছা, এক সেকেন্ড একটু। দেখো এবার কোনো সমস্যা হচ্ছে কিনা দেখো। চলো আমরা শুরু করি, আমাদের টপিকটা আজকে শুরু করব। সেই টপিকটা শুরু করার আগে আমি প্রত্যেকের জন্য আমাদের যে ডব্লিউবিসিএস এর যে পরীক্ষাটা হয় তার সিলেবাস সম্পর্কে একটু জানিয়ে রাখবো কি আছে। সবার প্রথমে আমরা জানি আমাদের ডব্লিউবিসিএস এর যে পরীক্ষাটা হয় তাদের মূলত তিনটে ভাগে পরীক্ষা হয়। একটা হচ্ছে কি আমাদের প্রিলিমস এর পরীক্ষা, একদম প্রাথমিক ভাগে কি রয়েছে সেখানে দেখো 200 নম্বরের পরীক্ষা আছে। ইংলিশ কম্পোজিশন আছে 25 নম্বরে, জেনারেল সায়েন্স আছে 25 নম্বর 25। তারপরে রয়েছে দেখো কারেন্ট ইভেন্টস, ন্যাশনাল অ্যান্ড দ্য ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স, মানে কারেন্ট অ্যাফেয়ার্স যেটাকে বলবো, সেখান থেকে 25 নম্বরের কোশ্চেন থাকবে, মানে 25টা কোশ্চেন। তারপরে রয়েছে দেখো হিস্ট্রি অফ ইন্ডিয়া, যেটা মূলত আমাদের প্রাচীন ভারতের ইতিহাস এবং মধ্য ভারতের ইতিহাস, এই জায়গা থেকে মূলত 25 নম্বরের কোশ্চেন থাকবে। তারপরে থাকবে জিওগ্রাফি অফ ইন্ডিয়া উইথ স্পেশাল রেফারেন্স অফ ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি এবং ইন্ডিয়ান জিওগ্রাফি দুটো নিয়েই থাকবে 25 নম্বর। তারপরে থাকবে ইন্ডিয়ান পলিটি অ্যান্ড ইকোনমি, এই জায়গা থেকে থাকবে 25 নম্বরের কোশ্চেন। তারপরে থাকবে দেখো ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, এটা হচ্ছে মডার্ন হিস্ট্রি রূপে আমরা জানি, মডার্ন হিস্ট্রি। সেই মডার্ন হিস্ট্রি থেকে আমাদের কোশ্চেন থাকবে 25 নম্বর, এবং জেনারেল মেন্টাল এবিলিটি যেটা সেখান থেকে থাকবে আমাদের 25 নম্বর। ঠিক আছে, তাহলে এই দেখো 25 × 8 করলে আমাদের হচ্ছে কত 200। তাহলে 200 মার্কসের পরীক্ষা হবে, অবজেক্টিভ টাইপ কোশ্চেন, যেটা আমরা জানি কম বেশি আমাদের তোমার হচ্ছে ধারণা আছে। এরপরে যেটা দেখবো সেটা হচ্ছে মেন্সের। মেন্সের ক্ষেত্রে কি আছে, মূলত 4টে গ্রুপ হয়, এ বি সি ডি। ঠিক আছে, তাহলে দেখো কম্পালসারি যেগুলো আছে সেই কম্পালসারি পেপার গুলো কি আছে। 1 নম্বরে দেখো বেঙ্গলি, আমরা সকলেই কম বেশি বেঙ্গলি মিডিয়ামে বেঙ্গলি মাধ্যমের ছাত্রছাত্রী, তাহলে বেঙ্গলিটা আমাদের থাকছে, সেটা কত নাম্বারের, প্রত্যেকটা গ্রুপের জন্য 200 নাম্বার করে থাকছে। তারপরে ইংরেজি আছে কম্পালসারি পেপার, সেখানে কি কি গুলো আছে সেগুলো এখানে উল্লেখ করে দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। দেখো কত নাম্বারের করে আছে, 200 মার্কসের করে আছে এখানে, হয়েছে। তারপরে দেখো জিএস পেপার 1, জিএস 1, যেখানে কি আছে হিস্ট্রি এবং জিওগ্রাফি, ইতিহাস এবং ভূগোল, এই দুটো পার্ট আছে। দেখো এখানেও আছে 200 নম্বরের হিস্ট্রি জিওগ্রাফি, আর হচ্ছে যে হিস্ট্রি 100 এবং জিওগ্রাফি 100, 200 মার্কসের পরীক্ষা। এরপরে দেখো জিএস পেপার 3 যেটা আছে সেখানে কি আছে সায়েন্স, সায়েন্টিফিক টেকনোলজি অ্যাডভান্সমেন্ট এবং জিকে আর কারেন্ট অ্যাফেয়ার্স। ঠিক আছে, সব মিলিয়ে 200 মার্কসের পরীক্ষা হবে। তাহলে এখানে দেখো 200 মার্কসের প্রত্যেকটা গ্রুপের জন্য সেম। তারপরে দেখো কনস্টিটিউশন এবং ইকোনমি, এই দুটো পার্ট নিয়ে আমাদের আছে 200 মার্কসের কোশ্চেন, প্রত্যেকটা গ্রুপের জন্য সেম। এবং একদম শেষে আছে কি অ্যারিথমেটিক এবং টেস্ট রিজনিং, সেটা আছে আমাদের 200 মার্কসের করে প্রত্যেকটা গ্রুপে সেম। তাহলে এই এতদূর পর্যন্ত 6 নম্বর পর্যন্ত যে সাবজেক্ট গুলো আমরা দেখেছি, দেখো প্রত্যেকটা গ্রুপের জন্য কিন্তু তোমার হচ্ছে একই নাম্বার বরাদ্দ রয়েছে। ঠিক আছে, এরপর গ্রুপ এ এবং গ্রুপ বি এর জন্য কম্পালসারি পেপার আছে। সে কম্পালসারি পেপার হচ্ছে অপশনাল পেপার আছে। অপশনাল পেপার যেগুলো আছে সে তুমি তোমার মতো করে সাবজেক্ট চুজ করতে পারো। এ আর বি এর জন্য 400 নাম্বার করে ধার্য করা হয়েছে এখানে, 400 নাম্বার করে। এক্ষেত্রে সি আর ডি এর ক্ষেত্রে কম্পালসারি তোমার অপশনাল পেপার তোমাকে দিতে হবে না। তারপরে দেখো পার্সোনালিটি টেস্ট, সেখানে দেখো 200 মার্কসের আছে এর জন্য, 200 মার্কসের আছে বি এর জন্য, সি এর জন্য রয়েছে 150 এবং ডি এর জন্য রয়েছে 100। তাহলে আমাদের এতগুলো পরীক্ষা দিতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের এতগুলো পরীক্ষা। তবে একটা জিনিস আমি বারবার করে বলে রাখি, আমি যখন পড়াশোনা শুরু করছি আমি মেন্স ক্লিয়ার করব এই চিন্তা ভাবনা নিয়েই কিন্তু শুরু করছি, এটা মাথার মধ্যে রাখতে হবে। ঠিক আছে, আমার এরকম করে অনেক স্টুডেন্ট ভাবে যে আমি প্রথমবারটা একটু প্রিলিমিনারি ক্লিয়ার করে ফেলি, তারপরের 5 বছর ভালো করে চেষ্টা করে মেন্স ক্লিয়ার করব। তারপরের বছর দেখবে গিয়ে একই রকম ভাবে প্রিলিটা ক্লিয়ার হলো না,
বা প্রিলি ক্লিয়ার হলে মেন্স ক্লিয়ার হলো না, তাহলে আমাদের শুরুটা করতে হবে। তোমাকে তো প্রিলিমিনারি ক্লিয়ার করলে চাকরিতে বুঝতে দেবে না, বা চাকরি দেবে না তোমাকে কেউ। তোমাকে ক্লিয়ার করতে হবে প্রত্যেকটা গ্রুপে, মানে প্রত্যেকটা স্টেজের প্রত্যেকটা পরীক্ষায়। তাহলে সেক্ষেত্রে আমাকে যখন শুরু করছে, আমি যখন শুরু করছি জিনিসটা, তখন কিন্তু একদম প্রথম থেকে শেষ পর্যন্ত টার্গেট আমাকে পেতে হবে। এনি হাউ টার্গেট আমাকে কি করতে হবে, আমাদের চাকরিটা পেতে হবে। তাই প্রথম থেকে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আমি দেখো, আমি তোমাদের অ্যাজ এ টিচার না, আমি সব থেকে বেশি পছন্দ করি তোমরা একজন তোমাদের হচ্ছে যে দাদা হিসেবে কনসিডার করতে পারো, একজন গাইডার হিসেবে কনসিডার করতে পারো, তোমরা যেমন ভাবে নিতে পারো নাও। তবে আমি মন রাখার জন্য কথা বলতে ভালোবাসি, যে হ্যাঁ ঠিক আছে তোমরা এভাবে পড়াশোনা করে যাও, ঠিক ঠিক না ঠিক কোনো না কোনো দিন একদিন লেগে যাবে, একদিন না একদিন ক্র্যাক হয়ে যাবে, এই এই ভরসাতে আমি বিশ্বাস করি না। দেখো, একটা জিনিস মনে রাখতে হবে, পরিশ্রম যদি করো তাহলে তুমি কোথাও না কোথাও গিয়ে সাকসেসটা পাবে। যদি পরিশ্রম না করো তাহলে তুমি যত চেষ্টা করো না কেন, নিজের পরিশ্রমের উপর যদি ভরসা না থাকে, তুমি যত চেষ্টা করো তোমার চাকরি হবে না, পরিষ্কার কথা। তাহলে তুমি বেশি সময় ধরে এফোর্ট দাও, কম সময়ে সাকসেসটা আসবে। তুমি কম সময় ধরে এফোর্ট দিলে বেশি সময় লাগবে সাকসেসটা পেতে। ঠিক আছে, এটা বাস্তব জিনিস। এবার একটা সার্টেন বয়সের পরে না, দেখবে প্রত্যেকটা ছেলে মেয়ের ক্ষেত্রে একটা সার্টেন বয়সের পরে নিজের প্রতি আস্থা হারাতে থাকবে, অনাস্থা, চরম অনাস্থা চলে আসবে নিজের প্রতি, অবিশ্বাস চলে আসবে, একটা তোমার হচ্ছে যে ডিমোটিভেশন কাজ করবে। সেই জায়গা থেকে নিজেকে ওভারকাম করে নিজেকে তুলে এনে পড়াশোনাতে এনগেজ করানো, সেটা খুব কঠিন হয়ে যাবে। তাই এখানে প্রত্যেকে কেউ কাউকে 1 ইঞ্চি জায়গা ছাড়বে না। এখানে পড়াশোনার ক্ষেত্রে, চাকরি পাওয়ার ক্ষেত্রে তোমার হচ্ছে যে তোমার অন্তরঙ্গ বলে কিছু হয় না। যদি 0.1 তোমার 5 নাম্বারের জন্য যদি পরীক্ষাতে পাস না করতে পারো, না ক্র্যাক না করতে পারো, তাহলে কিন্তু সেই ব্যথাটা রাখতে পারবেন। একটা সার্টেন বছরের বয়সের পরে গিয়ে ওই দিনের পর দিন দেখবে বারিশ বুঝছে কান্নাতে, আর কিচ্ছু আলটিমেটলি লাভ হবে না। তাহলে যেটা করতে হবে সেটা কি, আমাকে এখন থেকে আদা জল খেয়ে নামতে হবে, নিজের পরিশ্রমের উপর বিশ্বাস রেখে পড়াশোনা করে যেতে হবে। এর বাইরে আর কিচ্ছু হতে পারে না তোমাদের টার্গেট। বাস্তব কথা বলছি। যেমন একজন লেবার, একজন শ্রমিক সকাল তোমার হচ্ছে 7টা থেকে উঠে 3টে পর্যন্ত অনবরত কাজ করে গিয়ে একটা তোমার হচ্ছে যে দিনের শেষে একটা মজুরি পায়, তেমন তুমিও সেই মজুরির থেকে কোনো অংশে কম নয়। তোমাদের পড়াশুনো ছাড়া এখন কোনো কাজ হতে পারে না। সে হয়তো দিনের শেষে একটা সামান্য পারিশ্রমিক পাচ্ছে, তোমরা একদম বছরের শেষে গিয়ে চাকরিটা নিজের পুষ্টিগত করতে পারবে। তাহলে বারবার করে একটা জিনিস বলে রাখি, নিজেকে পরিশ্রমী এবং একজন কর্মী মানে শ্রমিক ছাড়া আর কিচ্ছু ভাববে না। তোমাদের বডি ল্যাঙ্গুয়েজ আলাদা হবে, আর 5টা রকে বসা ছেলেদের মতো বা মেয়েদের মতো নয়। তোমাদের বডি ল্যাঙ্গুয়েজ আলাদা হবে, তোমাদের পরিশ্রমের মাত্রা আলাদা হবে, আর কিচ্ছু না। এখন পড়াশুনো ছাড়া আর কোনো কিচ্ছু থাকবে না। ঠিক আছে, আমি জানি সমস্যা ছাড়া জীবন হয় না, কিন্তু কোনো কিছুই তোমার ভবিষ্যতের উপরে নয়। তোমার প্রায়োরিটি, একমাত্র ওয়ান অ্যান্ড অনলি প্রায়োরিটি হবে পড়াশোনা। তাতে আমাকে খারাপ বলো ভালো বলো যাই বলো না কেন, মনে হতেই পারে স্যার শুধু 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 আমাদের জায়গাতে থাকলে বুঝতে পারতেন কত সমস্যা ফেস করে আমাদের পড়তে হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। অত কেউ শুনবে না। তুমি চাকরি না পেলে পরীক্ষার খাতাতে কোনোদিন দেখে বা তোমার ওই সমস্যার কথা লিখে দিয়ে আসবে না, এবং সমস্যার কথা লিখে দিয়ে এলেও তাতে চিড়ে ভিজবে না, পরিষ্কার কথা। পড়াশোনা করতে হবে, ভালো রেজাল্ট দেখাতে হবে, তবে গিয়ে তুমি চাকরি পাবে। এর বাইরে আর কোনো কথা হতে পারে না। চাকরি পাবে, চাকরির সামান্যতম ক্রেডিটও তুমি যেমন আমাকে দেবে না, কাউকে দেবে না। তুমি তুমি যদি ফেলিওর হও, তোমার যদি ব্যর্থতা চলে আসে, তার রেসপন্সিবিলিটিও কেউ নেবে না, বারবার করে বলছি। তবে হ্যাঁ, আমার বিশ্বাস আমার প্রত্যেকটা স্টুডেন্ট, আমার প্রত্যেকটা ছাত্রছাত্রী কেউ বিফল হবে না। প্রথম থেকে শেষ পর্যন্ত একটু কথা শুনে চলো, যেভাবে ক্লাসগুলো হবে সেভাবে মেনটেন করে চলো। আমি বলছি এখানে কেউ বিফলে যাবে না, প্রত্যেকে চাকরি পাবে। তবে ওই তোমার হচ্ছে যে পড়াশোনার ক্ষেত্রে তোমার ওই স্যাটিসফ্যাকশন, কোনোভাবেই আজকে বেশি পড়া হয়ে গেছে পরের দিন পড়বো না, এইটা আনা যাবে না। পড়াশোনার ক্ষেত্রে একটা খিদে থাকতে হবে, পড়াশোনা করার ক্ষেত্রে একটা খিদে থাকতে হবে, আরো জানবো আরো শিখবো, এই খিদেটা থাকতে হবে। দেখবে ঠিক হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। প্রত্যেকে চাকরি পাবে, কেউ বাদ যাবে না, আমার বিশ্বাস। এবং আমি আশা করি আমার এই বিশ্বাসটাকে সবাই মর্যাদা দেবে। এটা মনে করবে না যে ঠিক আছে আপনি বিশ্বাস করেছেন, আমাদের আমার আমার তাতে কি হয়েছে।
আমি তো আমার মতো চলবো, তাতে কিচ্ছু এসে যাবে না, আমার কিচ্ছু এসে যাবে না। ভালো করে বলছি, আবারও বলছি, একদম শুরু থেকে শুরু করেছো, নিজের চেয়ারটাকে ভালোবাসো, নিজের লক্ষ্য স্থির রাখো, পরিশ্রমী হও এবং ধৈর্য ধরে পড়াশোনা করে যাও। তোমাকে তোমার পথ থেকে কেউ হাঁটাতে পারবে না, কেউ হাঁটাতে পারবে না, যত ডিফিকাল্টিস আসুক না কেন। কেউ তোমার হচ্ছে যে তোমার ওই সাকসেসের পথটাকে দুর্গম করতে পারবে না। অবশ্যই সুগম হবে এবং মসৃণ হবে। প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা দেখো। ক্লাসের শুরুতে যেমন বলেছি, মাঝেও অনেক কথা বলবো, সেগুলো মন দিয়ে শুনতে হবে। ক্লাসের শেষ পর্যন্ত থাকো, দেখবে খুব খুব ভালো লাগবে ক্লাসটা। আজকে যেটা পড়াবো সেটা হচ্ছে একদম সরাসরি টপিকে চলে গেছি। দেখো, দেখতে পাচ্ছ, সরাসরি টপিকে ঢুকে গেছি। আর আমাদের জিওগ্রাফির যে টপিকটা আছে, সেই জিওগ্রাফির একটা গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে রিভার সিস্টেম অফ ইন্ডিয়া, মানে ভারতের নদ নদী, সেটা সম্পর্কিত একটা ক্লাস। এবং তারই একটা টপিক, সেটা হচ্ছে রিভার প্যাটার্ন এবং উত্তরবঙ্গের বা উত্তর ভারতের বা নর্থ ইন্ডিয়ান রিভার যে তিনটে রয়েছে, সেই তিনটে রিভারের তোমার হচ্ছে যে সোর্স বা কনফ্লুয়েন্স গুলো জানবে। সবার প্রথমে যেটা আসবো সেটা হচ্ছে রিভার প্যাটার্ন। রিভার প্যাটার্ন, ধরো কোনো একটা নদী এইভাবে প্রবাহিত হচ্ছে, ঠিক আছে? যখন এভাবে প্রবাহিত হচ্ছে, সেটা একটা নিজের তোমার হচ্ছে যে গতি, মানে তোমার হচ্ছে গতিপথ অবলম্বন করবে, নিজের গতিপথে প্রবাহিত হবে। সে যে গতিপথে প্রবাহিত হচ্ছে বা যে গতিপথটা ফলো করছে, সেই গতিপথের ধরনটা কিরকম, সেটাই হচ্ছে রিভার প্যাটার্ন। এবং সেই গতিপথের ধরন বা সেই যে তোমার হচ্ছে যে মানে ফ্লোটা করছে সেই যে পথে, সেই পথটা কিরকম, সেটার উপর ডিপেন্ড করে আমাদের নদী প্রবাহকে দুটো ভাগে ভাগ করা যায়। কি কি? একটা হচ্ছে বিসদৃশ্য নিষ্কাশন প্রণালী, একটু কঠিন হয়ে যাচ্ছে তোমার হচ্ছে যে বাক্যটা বা শব্দগুলো, আমি সহজ করে দিচ্ছি। আরেকটা হচ্ছে সদৃশ্য নিষ্কাশন প্রণালী। তাহলে এক কথাতে আমি যদি ইংরেজি করি, তাহলে ইংরেজি করলে জিনিসটা দাঁড়াবে এইরকম। দেখো, ইংরেজি করলে খুব সহজভাবেই তোমরা বুঝতে পারবে। একটা হচ্ছে ডিসকর্ডেন্ট, ডিসকর্ডেন্ট, আরেকটা হচ্ছে কনকর্ডেন্ট, আরেকটা হচ্ছে কনকর্ডেন্ট। আমি একটু ভালো করে বলি, ডিসকর্ডেন্ট মানেটা কি? ডিসকর্ডেন্ট মানে নদীর স্লপ অনুযায়ী, নদীর তোমার হচ্ছে ভূমির স্লপ অনুযায়ী বা ভূমিরূপ যেরকম হবে, সেই স্লপ অনুযায়ী যদি নদী প্রবাহিত হয়, তাহলেই সেটা কনকর্ডেন্ট। যদি স্লপ অনুযায়ী প্রবাহিত না হয়, তখন সেটা ডিসকর্ডেন্ট। ধরো এক কথাতে যদি বলি, এইভাবে পাহাড়ের ঢাল আছে, এই পাহাড়ের ঢাল দিয়ে একটা নদী প্রবাহিত হচ্ছে, নদী নিচের দিকে নেমে আসছে, তার মানে সে স্লপ মেনটেন করলো, সে স্লপ মেনটেন করলো, তার মানে সেটা হচ্ছে কনকর্ডেন্ট, কনকর্ডেন্ট। কিন্তু ধরো এরকম একটা মাঝখানে তোমার হচ্ছে যে তার গতিপথে পাহাড় চলে এলো, ঠিক আছে, হঠাৎ পাহাড় চলে এলো, এবার নদী তো থেমে থাকবে না, নদী তার মতো করে প্রবাহিত হবে অবভিয়াসলি। তাহলে এইরকম করে নদী যখন প্রবাহিত হচ্ছে, তখন এখানে অবস্ট্রাকশন পেল। অবস্ট্রাকশন পেতে সে তার স্লপটাকে ঘুরিয়ে দিতে পারে, বা সে প্রবল নিম্নক্ষয়ের মাধ্যমে এই মেনটেন করতে পারে তার স্লপটাকে, ঠিক আছে? তার মানে অবস্ট্রাকশন যেটা, সেটা তোমার হচ্ছে যে কাজ করলো না এখানে। তাহলে সবার প্রথমে আসি আগে ডিসকর্ডেন্ট রিভার। তাহলে ডিসকর্ডেন্ট রিভার, আমি এক কথাতে যেটা বললাম শুরুতেই, সেটা কি বললাম না, যে নদীর বা যে নদীর গতিপথ তোমার হচ্ছে ভূমির ঢাল বা ভূমির স্লপটাকে তোমার হচ্ছে যে মেনটেন করে না, সেটাই হচ্ছে বিসদৃশ্য, মানে ডিসকর্ডেন্ট। এক্ষেত্রে দু ধরনের নদীর তোমার হচ্ছে যে গতিপথ বা গতি প্রণালী আমরা দেখতে পাবো। একটা হচ্ছে পূর্ববর্তী নদী, আরেকটা হচ্ছে তোমার হচ্ছে অধ্যারূপী নদী, বা যেটাকে আমরা ইংরেজিতে সুপার ইম্পোজ রিভার বলবো। তাহলে সবার প্রথমে আসি পূর্ববর্তী নদী। পূর্ববর্তী নদী যেটা আছে, সেটার ইংরেজি নাম কি? অ্যান্টিসিডেন্ট, অ্যান্টিসিডেন্ট রিভার। বাংলাটা রিভার লেখা আছে, আমি ইংরেজিটাও লিখে দিলাম। এক কথাতে এই জায়গাতে আসার আগে, এই যে জায়গাটাতে যেটা লেখা আছে বাংলাতে, সেটা বুঝতে অনেকেরই সমস্যা হবে। যেটা লেখা আছে সেটা বাদ দিয়ে আমি সরাসরি ছবিতে চলে আসি। ধরো এরকম করে একটা নদী প্রবাহিত হচ্ছিল, ঠিক আছে, এরকম করে একটা নদী প্রবাহিত হচ্ছিল, ঠিক আছে। হঠাৎ করে এখানটাতে কোন রকম কোন মানে কোন রকম একটা অবস্ট্রাকশন এনিহাউ যে কোনো ভাবেই চলে এলো। সেটা ভূমিরূপের চেঞ্জেস হতে পারে, সেটা ভূমিকম্পের কারণে হতে পারে। এইভাবে একটা অবস্ট্রাকশন চলে এলো। তাহলে এইখানে যে অবস্ট্রাকশনটা এলো, সেই অবস্ট্রাকশনটার জন্য কি হলো, নদী তার ফ্লোটা তো মেনটেন করবে। কিভাবে মেনটেন করবে? নদী যখন ফ্লোটা মেনটেন করবে, সে কিরকম মেনটেন করবে না, এই নদী প্রবল নিম্নক্ষয় করবে,
প্রচুর পরিমাণে ডাউনওয়ার্ড ইরোশন করবে, প্রবল নিম্নক্ষয় করবে, এবং নিম্নক্ষয় করে এই যে অবস্ট্রাকশনটা আছে এই অবস্ট্রাকশনটাকে খইয়ে দিয়ে সে তার আগের পথটাই মেনটেন করবে। তার মানে এখানে যে স্লপটা তৈরি হলো, মানে যে ভূমিরূপটা তৈরি হলো, এরকম করে পাহাড়টা ছিল, এরকম করে প্রবল নিম্নক্ষয়ের কারণে এরকম একটা তোমার হচ্ছে যে ভূমিরূপ তৈরি করলো, এবং নদী তার ওই প্রবল নিম্নক্ষয়ের মাধ্যমে যে অংশটা তৈরি করলো, সেই অংশের মাধ্যমে বা সেই অংশের মধ্যে দিয়ে নদীটা প্রবাহিত হচ্ছে। তাহলে এই ধরনের নদীগুলো সাধারণত এই প্রবল নিম্নক্ষয়ের কারণে কি করে, গিরিখাত বা গিরি সংকট তৈরি করে। মনে রাখবে, প্রবল নিম্নক্ষয়ের কারণে সাধারণত নর্থ ইন্ডিয়ান রিভার যেগুলো সরাসরি পর্বত থেকে নেমে আসে, তাদের কি পর্বত থেকে যখন নেমে আসছে তখন কি হয় না, তিনটে গতি আমরা দেখতে পাই। তো একদম উচ্চ গতিতে কি হয়, পাহাড়ের ঢাল থেকে নেমে আসছে, যখন ঢাল থেকে নেমে আসছে তখন নদীর গতি প্রবল হবে, প্রচুর পরিমাণে গতিতে নেমে আসবে। যখন প্রবল পরিমাণে মানে প্রচুর পরিমাণে গতিতে নেমে আসছে, তাতে কি হবে, তাতে প্রচুর পরিমাণে নিম্নক্ষয় করার একটা ক্যাপাবিলিটি তৈরি হবে। ফলে এখানটাতে এরকম করে আই আকৃতির বা ভি আকৃতির তোমার হচ্ছে যে গিরিখাত বা গিরি সংকট তৈরি করবে, যেটাকে আমরা জর্জেস বলি। ঠিক আছে, এই ধরনের নদীগুলোকে বলা হয় অ্যান্টিসিডেন্ট রিভার বা পূর্ববর্তী নদী। ঠিক আছে, ভূমির উত্থান যাই হোক না কেন, সে তার প্রবল নিম্নক্ষয়ের কারণে সে তার নদীর যে গতিপথটা আছে সেই গতিপথটা মেনটেন করছে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যান্টিসিডেন্ট রিভার। পরীক্ষাতে কি কোশ্চেন আছে, এক্সাম্পল, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট অ্যান এক্সাম্পল অফ অ্যান্টিসিডেন্ট রিভার। তাহলে কোন কোন নদীগুলো সাধারণত অ্যান্টিসিডেন্ট রিভার সেগুলো জানতে হবে। এখানে কয়েকটা নাম দেওয়া আছে, দেখো, সিন্ধু, ব্রহ্মপুত্র, শতদ্রু, কোশি, সুবর্ণশিরি, এই যে নদীগুলো আছে এইগুলো হচ্ছে সব অ্যান্টিসিডেন্ট রিভার। জেনারেলি মনে করা হয় যে উত্তর ভারতের যে নদীগুলো যেগুলো সরাসরি হিমবাহ থেকে নেমে আসছে, সেই নদীগুলোতে প্রবল নিম্নক্ষয় করার ক্ষমতা থাকে, ক্যাপাবিলিটি থাকে। তাই এরা প্রত্যেকেই কম বেশি কি হয়, পূর্ববর্তী নদী বা অ্যান্টিসিডেন্ট রিভার। ঠিক আছে, এবার পূর্ববর্তী কেন বলা হয়, তার কারণ হিমালয় তৈরির আগে তৈরি হয়েছে বলে নদীগুলো আমাদের হচ্ছে যে এগুলো নদীগুলোকে বলা হয় পূর্ববর্তী নদী। ঠিক আছে, এইবার আসি আমাদের অধিষ্ঠিত নদী, বা এটাকে আমরা অধ্যারোপী নদী বলতে পারি। এটা কি, সুপার ইম্পোজড সিস্টেমের বাংলা আরেকটা হয় অধ্যারোপী বলা হয়। অধ্যারোপী নদী বা অধিষ্ঠিত নদী কি আছে এখানটাতে, জাস্ট একটু বলে দিই, কনসেপ্টটা একই। ডিসকর্ডেন্ট রিভার মানে ভূমির যে স্লপ আছে সেটা মেনটেন করবে না। এখানে যেটা হবে সেটা কি, ধরো আমি একদম সহজ করে বলে দিই, এইরকম করে নদীটা প্রবাহিত হচ্ছিল। ঠিক আছে, এরকম করে নদীটা প্রবাহিত হচ্ছিল। এর আগে অ্যান্টিসিডেন্ট রিভারের ক্ষেত্রে দেখেছিলাম কি না, এখানে মাঝখানে একটা অবস্ট্রাকশন চলে আসছিল, এরকম করে একটা অবস্ট্রাকশন চলে আসছিল, এবং সে তার প্রবল নিম্নক্ষয়ে এই জায়গাটাতে খইয়ে দিয়ে সে তার আগের যে স্লপটা ছিল, মানে আগের যে ফ্লোটা ছিল সেটা মেনটেন করছিল। এটা আমরা অ্যান্টিসিডেন্ট রিভারের ক্ষেত্রে বললাম। এইবার দেখা গেল এইখানে যে তোমার হচ্ছে রক সিস্টেমটা তৈরি হলো, সেটা প্রচুর শক্ত, মানে একটা হার্ডি রক সিস্টেম, এ কিছুতেই খোয়াতে পারছে না। যদি খোয়াতে না পারে তাহলে কি হবে, নদী তো আর থেমে থাকবে না। সে কি করবে, নদীর ওই যে পাহাড়ের যে পেছনের দিকের যে অংশটা আছে, এখানটাতে একটা রিভার বেড তৈরি করবে। কিসের কারণে তৈরি হবে রিভার বেড, তার যে সেডিমেন্ট গুলো আছে পলি সঞ্চয় করে সে রিভার বেডটা তৈরি করবে। রিভার বেড তৈরি করলে এখানটাতে দেখা যাবে একটা তোমার হচ্ছে যে নদীর গতিপথ তৈরির জন্য, মানে নদীর ফ্লো হওয়ার জন্য এরকম একটা সমতল অংশ তৈরি হয়ে গেল। যখন পাহাড়ের পেছনের দিকে এই সমতল অংশটা তৈরি হলো, নদী কি করবে, সে এই জায়গাটাতে ঠিক আড়াআড়ি ভাবে এইভাবে প্রবাহিত হতে থাকে। তাহলে একবার এরকম করে আসছিল, আবার তার ঠিক বিপরীত দিকে এরকম করে প্রবাহিত হতে থাকবে, একটা সমান্তরাল রিভার বেড তৈরি হয়ে গেল। তার ফলে একটার উপর একটা নদী চেপে গেল বলে এটাকে বলা হয় অধ্যারোপী নদী বা সুপার ইম্পোজ রিভার। ঠিক আছে, এইটা হচ্ছে সুপার ইম্পোজ রিভার, যেটা আমি একটু আগে বললাম, ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট এক্সাম্পল অফ আমাদের ডিসকর্ডেন্ট রিভার। তাহলে মূলত এই দুটো নদী আমাদের ডিসকর্ডেন্ট রিভারের মধ্যে পড়বে, মনে রাখতে হবে। আবার অনেক সময় এভাবে এটাকে এক্সপ্লেন করা যায় যে, যেমন এই ছবিটা দেখো, এই নিচের দিকে একটা রিজ অঞ্চল আছে, উঁচু অঞ্চল আছে, তার উপরে একটা রিভার বেড তৈরি হয়েছে, একটা রিভার বেড তৈরি করা হয়েছে বা তৈরি হয়েছে।
এই রিভার বেডের উপর দিয়ে নদীতে প্রবাহিত হচ্ছে, এবং কিছুদিন পরে তোমার হচ্ছে যে এই উপরের যে রিভার বেডটা আছে সেটা ক্ষয়ে ক্ষয়ে একদম নিচের যে রিজ অঞ্চলটা আছে সেই অংশে পৌঁছে যাবে, পৌঁছে গিয়ে এইভাবে তার নিজের যে গতিপথটা আছে সেই গতিপথটাকে মেনটেন করবে। এইভাবে তাকে এটাকে এক্সপ্লেন করা যায় সুপার ইম্পোজ রিভার। পরীক্ষাতে কি সুপার ইম্পোজ রিভারের ডেফিনেশন চাইবে তোমাকে? চাইবে না, কোনোদিন চাইবে না। চাইবেটা কি? চাইবেটা হচ্ছে এক্সাম্পল অফ সুপার ইম্পোজ রিভার, এক্সাম্পল অফ সুপার ইম্পোজ রিভার, যেটাকে আমরা অধিষ্ঠিত বা উদ্ধারপী নদী বলি। তাহলে আমাদের দু ধরনের তোমার হচ্ছে যে নদীর প্রণালী, যেটা ডিসকর্ডেন্ট রিভারের ক্ষেত্রে বললাম, সেটা কি? একটা হচ্ছে পূর্ববর্তী নদী, যেটাকে অ্যান্টিসিডেন্ট বলা হয়, আরেকটাকে বলা হয় সুপার ইম্পোজ রিভার, অর্থাৎ অধিষ্ঠিত বা উদ্ধারপী নদী। এটা হচ্ছে ডিসকর্ডেন্ট রিভারের ক্ষেত্রে মনে রাখতে হবে। এরপরে আছে সদৃশ নিষ্কাশন প্রণালী, যেটাকে আমরা কনকর্ডেন্ট বলতে পারি, কনকর্ডেন্ট। আচ্ছা, এই কনকর্ডেন্ট রিভার যেটা আছে, এই কনকর্ডেন্ট রিভারটা কি? শুরুতেই বলেছিলাম ঢাল যেমন হবে, ভূমির যে ঢাল হয় সেই ঢাল যেমন হবে সেই অনুযায়ী প্রবাহিত হবে। তাহলে এই যে প্রথমেই যে এক্সাম্পলটা মানে ক্লাসিফিকেশনটা করে দেওয়া আছে, 1 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে অনুসারী নদী। এই অনুসারী নদী বা অনুগামী নদী যেটা, সেটাই হচ্ছে আমাদের 1 নম্বর। এটা কি? সিম্পলি এই যে দেখো ঢাল, এই যে ঢালটা, এই ঢালটা সে মেনটেন করছে, উপরে কোনো একটা জায়গাতে তার সোর্স আছে, সেই সোর্স থেকে প্রবাহিত হচ্ছে, প্রবাহিত হয়ে একদম নিচের দিকে নেমে এসে কোনো না কোনো একটা তোমার হচ্ছে বৃহৎ জলাধারে তোমার হচ্ছে পতিত হচ্ছে, পড়ে যাচ্ছে। তাহলে সেটা হচ্ছে আমাদের অনুসারী নদী। আমি যদি এক্সাম্পলটা দিই, ধরো এটা হচ্ছে পশ্চিমঘাট পর্বতমালা আর এটা হচ্ছে পূর্বঘাট পর্বতমালা। আমরা জানি পশ্চিমঘাট পর্বতমালা পূর্বঘাটের থেকে বেশি উঁচু। সাধারণত দেখা যাবে দক্ষিণ ভারতের যে নদীগুলো আছে সেগুলো কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হয়? পশ্চিম দিক থেকে পূর্ব দিকে প্রবাহিত হয়। কেন? তার কারণ ওয়েস্টার্ন ঘাট উঁচু এবং ইস্টার্ন ঘাট নিচু। তাহলে এই যে স্লপটা আছে, এই স্লপটা সাধারণত মেনটেন করে। তাহলে দক্ষিণ ভারতের যতগুলো নদী আছে, দক্ষিণ ভারতের যতগুলো নদী আছে সবগুলোই হচ্ছে আমাদের অনুসারী নদী হিসেবে আমরা চিহ্নিত করতে পারি। আমরা দেখেছি, আমি যদি শুরু থেকে দেখি, সুবর্ণরেখা, তারপরে ব্রাহ্মণী, তারপরে মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, পেন্নার, ভাইগাই, যা আছে যতগুলো নদী, ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয়েছে না ওই পশ্চিমঘাট পর্বতমালা থেকে তৈরি হয়ে আমাদের পূর্বঘাট পর্বতমালা তোমার হচ্ছে যে ক্রস করে একদম বে অফ বেঙ্গলে গিয়ে প্রবাহিত হয়েছে, মিশেছে। তাহলে দিস ইজ দা তোমার হচ্ছে এক্সাম্পল অফ কনসিকুয়েন্ট রিভার, এটাকে আমরা কনসিকুয়েন্ট রিভার বলবো, যেটা তোমার হচ্ছে যে কনকর্ডেন্ট রিভারের 1 নম্বর এক্সাম্পল হয়েছে। এটা আমাদের কনকর্ডেন্ট রিভার হলো। এরপরে আসবো আমরা পরবর্তী নদী, যেটাকে আমরা সাবসিকুয়েন্ট রিভার বলবো, সাবসিকুয়েন্ট রিভার, এটাকে বলবো আমরা কনসিকুয়েন্ট, কনসিকুয়েন্ট রিভার। তাহলে এই সাবসিকুয়েন্ট রিভারটা কি? সাবসিকুয়েন্ট রিভারটা হচ্ছে জাস্ট একদম এক কথাতে যদি বলতে হয়, আমাকে এক কথাতে বলতে হলে কি বলবো না, যে নদী তোমার হচ্ছে যে পরে তৈরি হয়ে মূল নদীতে গিয়ে মিশেছে সেটাই হচ্ছে আমাদের পরবর্তী নদী। আমি যদি একটু ভালো করে এক্সাম্পলটা দিই, ধরো এইখানটাতে আমাদের একদম উত্তর থেকে দক্ষিণের দিকে আসছে নর্দার্ন মাউন্টেন রিজিয়ান, এখানে আছে জানি আমরা উঁচু অংশ, মাঝখানটাতে আছে প্লেন, প্লেন অঞ্চল, আর এইখানটাতে আছে প্ল্যাটিউ, নিচের দিকে আছে প্ল্যাটিউ। তাহলে ভূমিরূপটা ঠিক এই রকমটা হবে না? এই রকমটা হবে, ঠিক আছে। এটা পার্বত্য অঞ্চল হলে, এটা পার্বত্য অঞ্চল হলে এটা সমভূমি অঞ্চল, তার থেকে একটু উঁচু হচ্ছে মালভূমি অঞ্চল। দেখা যাবে আমাদের পার্বত্য অঞ্চলের যে নদীগুলো আছে মূলত তোমার হচ্ছে যে গঙ্গা, যমুনা ইত্যাদি ইত্যাদি, তার মধ্যে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে যমুনা নদী। এই যমুনা নদী কোথা থেকে না যমুনোত্রী গ্লেসিয়ার থেকে উৎপন্ন হয়ে একদম সমভূমির উপর দিয়ে প্রবাহিত হয়েছে, এরকম করে সমভূমির উপর দিয়ে প্রবাহিত হয়েছে, প্রবাহিত হয়ে সে গঙ্গার সাথে মিলিত হয়েছে, আমরা জানি এটা। কিন্তু এই যমুনা নদী তৈরির পরে পরে এই জায়গা থেকে মানে প্ল্যাটিউ অঞ্চল থেকে বেশ কিছু রিভার তৈরি হয়ে এই ঢাল বরাবর, মানে এই ঢাল বরাবর, এই ঢাল বরাবর প্ল্যাটিউ থেকে প্লেনের দিকে আসছে, এই ঢাল বরাবর সরাসরি গিয়ে কোথায় মিশেছে? আমাদের যমুনা নদীতে মিশেছে। এই সকল নদীগুলোকে বলা হয় সাবসিকুয়েন্ট রিভার। তাহলে আবারও বলছি, যে সকল নদী পরে তৈরি হয়ে মেন নদীতে বা মেন স্ট্রিমে গিয়ে মিশেছে সেগুলোকে বলা হয় পরবর্তী রিভার বা সাবসিকুয়েন্ট রিভার। জেনারেলি আমাদের যে
তোমার হচ্ছে যমুনার যে ট্রিবিউটারিজ গুলো আছে, যমুনা নদীর যে ট্রিবিউটারিজ গুলো আছে সেগুলো যেমন চম্বল, সিন, বেতোয়া, কেন, টোনস, এই যে নদীগুলো আছে এগুলো সব আমাদের পরবর্তী নদী বা সাবসিকুয়েন্ট রিভারের ক্ষেত্রে বলা হয়। ঠিক আছে, এরপরে আরেকটা নদী দেখো এখানে সোন নদী। এই সোন নদী যমুনার উপনদী নয়, কিন্তু এটা হচ্ছে গঙ্গার উপনদী। গঙ্গা যখন এরকম করে প্রবাহিত হয়েছে, গঙ্গার অন্যতম ডান তীরের উপনদী ক্ষেত্রে এটা মনে রাখতে হবে আমাদের সোন নদীটা আছে। এটাই যদি একটু ভালো করে বুঝি, সোন নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে? সোন নদী উৎপন্ন হয়েছে মধ্যপ্রদেশের অমরকন্টক পর্বত বলে একটা পর্বত আছে, অমরকন্টক। এটা হচ্ছে অমরকন্টক। এই অমরকন্টক থেকে উৎপন্ন হয়ে প্রবাহিত হয়ে সে কোথায় গিয়ে সমভূমিতে মিশেছে? একদম বিহারের পাটনার কাছে গিয়ে সমভূমিতে মিশেছে। তাহলে দেখো এই স্লপটা মেনটেন করেছে, মানে মালভূমি থেকে গিয়ে সমভূমিতে মিশেছে। ঠিক আছে, তাহলে এই যে স্লপটা মেনটেন করেছে, এই স্লপটা মেনটেন করেছে বলেই এটাকে আমরা কনকর্ডেন্ট রিভারের একটা এক্সাম্পল হিসেবে, পরবর্তী নদী হিসেবে আমরা চিহ্নিত করতে পারি। তাহলে এই সকল নদীগুলোকে বলা হয় পরবর্তী রিভার। খুব ভালো করে মনে রাখতে হবে। তোমাকে কখনোই জিজ্ঞেস করবে না ডেফিনেশন কাকে, কোনটা কি, কি জিনিসটা ছিল। ডেফিনেশন তোমাকে কোনোদিন জিজ্ঞেস করবে না, জিজ্ঞেস করতে পারে কি এক্সাম্পল। হুইচ অফ দ্য রিভার বা হুইচ অফ দ্য ফলোইং রিভার ইজ অ্যান এক্সাম্পল অফ তোমার হচ্ছে সাবসিকুয়েন্ট রিভার, তখন বলতে হবে এইভাবে। ঠিক আছে, এইটা আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, এরপরে আমাদের কনকর্ডেন্ট রিভারের আরেক ধরনের আমরা তোমার হচ্ছে যে ক্লাসিফিকেশন দেখতে পাই, সেটা হচ্ছে কিনা বৃক্ষরূপী নদী। বৃক্ষরূপী নদী প্রণালী, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় ডেনড্রিটিক। এটাকে বলা হয় ডেনড্রিটিক, ডেনড্রিটিক রিভার প্যাটার্ন। আচ্ছা, ডেনড্রিটিক রিভার প্যাটার্নটা কি? একদম সিম্পল জিনিস। বৃক্ষরূপী মানে যেমন গাছ হয়, গাছের একটা মেন তোমার হচ্ছে যে লগ থাকে, স্টেম থাকে, এবং তাতে ব্রাঞ্চেস গুলো এরকম করে থাকে, এবং ব্রাঞ্চেস থেকে আবার এরকম সাব ব্রাঞ্চ বেরোয়। আমরা তো দেখি এরকম, গাছের ক্ষেত্রে দেখি, গাছের ক্ষেত্রে এরকম করে দেখি। ঠিক আছে, এই গাছের মতো যখন নদী প্রণালী হবে তখন সেটাকে বলবো আমরা বৃক্ষরূপী বা ডেনড্রিটিক রিভার। আমাদের ম্যাক্সিমাম রিভার, সেটা দক্ষিণ ভারতের হতে পারে বা উত্তর ভারতে, মূলত দক্ষিণ ভারতের যে নদীগুলো দেখি আমরা সেগুলো সবগুলো এরকম ডেনড্রিটিক রিভার প্যাটার্ন। তুমি দেখো, এই দেখো মেন স্ট্রিম এসেছে, এই মেন স্ট্রিমের থেকে এরকম করে ব্রাঞ্চ গেছে, ট্রিবিউটারিজ গুলো গেছে, আবার এই ট্রিবিউটারিজ গুলো থেকে আবার সাব ট্রিবিউটারিজ গুলো গেছে। ঠিক আছে, প্রাইমারি সেকেন্ডারি ট্রিবিউটারিজ গুলো গেছে। তাহলে দেখতে অনেকটা গাছের মতো লাগে, যেই কারণে এই নদীগুলোকে বলা হয় বৃক্ষরূপী নদী। বৃক্ষরূপী, বৃক্ষের মতো দেখতে বলে বৃক্ষরূপী নদী হয়েছে। এরপরে যে রিভারের প্যাটার্নটা আমরা দেখবো সেটা হচ্ছে ট্রেলিজ। ট্রেলিজ, TRELLIS, ট্রেলিজ রিভার প্যাটার্ন। খুব ইন্টারেস্টিং। ট্রেলিজ রিভার প্যাটার্নটা কিরকম একটু যদি দেখি, তাহলে দেখবো আমাদের যে ছোট নাগপুর প্যাটিও আছে, ছোট নাগপুর প্যাটিউতে এরকম বেশ কিছু রিভার আছে যেগুলো কি হয় না, মেন স্ট্রিমটা এরকম করে প্রবাহিত হচ্ছে। একদম সহজ সরল করে বুঝানো, মেন স্ট্রিমটা প্রবাহিত হচ্ছে। এই মেন স্ট্রিমে তোমার হচ্ছে যে সরাসরি ট্রিবিউটারিজ গুলো, এগুলোকে বলা হয় প্রাইমারি ট্রিবিউটারিজ। এগুলোকে বলা হয় প্রাইমারি ট্রিবিউটারিজ। এই প্রাইমারি ট্রিবিউটারিজ গুলো একে অপরের সমান্তরালে এসে মিশবে, একে অপরের প্যারালাল। দেখো সবগুলো দেখো প্যারালাল, সবগুলো দেখো প্যারালাল আছে, একদম সমান্তরালে এসে মিশছে, সমান্তরালে এসে মিশছে। এবং এর যে সেকেন্ডারি ট্রিবিউটারিজ গুলো আছে, এর যে সেকেন্ডারি ট্রিবিউটারিজ গুলো আছে, মানে প্রাইমারি ট্রিবিউটারিজ গুলোর আবার যে উপনদীগুলো আছে সেইগুলো আবার এর সাথে সমকোণে এসে মিশবে, সমকোণে এসে মিশবে মানে পারপেন্ডিকুলার এসে মিশবে। আবারও একবার বলছি, মেন স্ট্রিম, এটা হচ্ছে মেন স্ট্রিম। ঠিক আছে, মূল নদী। সেই মূল নদীর যে প্রাইমারি ট্রিবিউটারিজ গুলো আছে, প্রাইমারি ট্রিবিউটারিজ গুলো আছে, এইগুলো একে অপরের সমান্তরালে এসে মিশবে। এবং এই প্রাইমারি ট্রিবিউটারিজ গুলোতে আবার তার যে উপনদীগুলো আছে, মানে সেকেন্ডারি ট্রিবিউটারিজ গুলো যেগুলো আছে, সেই সেকেন্ডারি ট্রিবিউটারিজ গুলো একদম পারপেন্ডিকুলারলি এসে মিশবে, একদম সমকোণে এসে মিশবে। তাহলে এই রকম যে নদী প্যাটার্ন যদি কোথাও দেখতে পাওয়া যায়, তাহলে সেটাকে বলবো আমরা ট্রেলিজ রিভার প্যাটার্ন, ট্রেলিজ রিভার প্যাটার্ন। ঠিক আছে, এটা কিসের কারণে হয় আমি যদি একটু ভালো করে দেখি, তাহলে দেখবে ধরো এরকম করে একটা মাউন্টেন রেঞ্জ আছে, ঠিক আছে, আবার এরকম করে একটা মাউন্টেন রেঞ্জ আছে, ঠিক আছে, তার মাঝখানে যে রিফট ভ্যালি আছে সেখান থেকে নদী প্রবাহিত হচ্ছে। এই নদীগুলো আবার কি হবে না, তার যে ব্রাঞ্চেস গুলো আছে বা ট্রিবিউটারিজ গুলো আছে, এই এই যে পাহাড়ের মাঝখান থেকে যে নদীগুলো আসবে,
এইরকম করে সমকোণে এসে তার সঙ্গে মিশবে, প্যারালালি এসে মিশবে। আবার এই নদীগুলোর যে তোমার হচ্ছে তোমার ট্রিবিউটারিজ গুলো থাকবে, তারা আবার ওর সাথে এসে সমকোণে মিশবে। এইরকম করে একটা রিভার প্যাটার্ন তৈরি করা হয়, সেটা হচ্ছে কি না ট্রেলিজ রিভার প্যাটার্ন। ট্রেলিজ রিভার প্যাটার্ন ছবিটা দেখো এখানে দেওয়া আছে। এক্সাম্পল কি? এক্সাম্পল এখানে দেখো সিংভূম বা ছোটনাগপুর মালভূমিতে এরকম প্রাচীন ভঙ্গিল পর্বতমালায় এখানে এই ধরনের নদীগুলো দেখতে পাওয়া যায়। ঠিক আছে, এরপরে দেখবো যেটা কি, সেটা হচ্ছে আয়তাকার। আমরা কি পড়ছি সেটা আগে মনে করতে হবে। রিভার প্যাটার্ন, কি ধরনের রিভার প্যাটার্ন আমাদের ইন্ডিয়াতে বা তোমার হচ্ছে যে অল ওভার ওয়ার্ল্ডে আমরা কি ধরনের রিভার প্যাটার্ন দেখতে পাই। নদীর যে পথ অনুগমন করে বা যে পথ মেনটেন করে, সেই পথের ধরন অনুযায়ী আমরা ভাগগুলো করছি। এরপরে আসবো আয়তাকার নিষ্কাশন। আয়তাকার নিষ্কাশনটা কি? এটা অলমোস্ট সিনোনিমাস টু ট্রেলিস। কিরকমটা? ধরো কোনো একটা নদী এরকম করে প্রবাহিত হচ্ছে, ঠিক আছে, হঠাৎ করে এখানটাতে একটা অবস্ট্রাকশন চলে এলো, ঠিক আছে, এখানে একটা অবস্ট্রাকশন চলে এলো, মানে একটা শক্ত শিলা। তাহলে সেই নদী কি থেমে থাকবে ওখানটাতে? না, থেমে থাকবে না। সে কি করবে, তার পাশের যে নরম শিলাটা আছে, সেই নরম শিলাটাকে সে তোমার হচ্ছে ক্ষইয়ে দিয়ে এরকম করে প্রবাহিত হবে। ঠিক আছে, যখন প্রবাহিত হচ্ছে তখন এরকম করে প্রবাহিত হচ্ছে। আবার ধরো এখানটাতে একটা অবস্ট্রাকশন চলে এলো, আবার ধরো সেখানে একটা শক্ত শিলা দেখতে পেয়ে গেল সে। তাহলে শক্ত শিলা যখন আবার পড়লো, তখন দেখা গেল আবার সে এইভাবে প্রবাহিত হচ্ছে, আবার তার পাশে এরকম করে প্রবাহিত হয়ে যেখানটাতে নরম শিলা পাবে সেখানটাতে আবার এরকম করে প্রবাহিত হবে। তাহলে এইরকম করে এরকম করে এরকম করে প্রবাহিত হতে থাকবে। ঠিক আছে, যেখানে শক্ত শিলা তাকে খোয়াতে পারছে না, তাকে ইরোড করতে পারছে না, তার পাশ দিয়ে প্রবাহিত হয়ে যেখানেই নরম শিলা পাবে তাকে আবার তোমার হচ্ছে ক্ষইয়ে দিয়ে তোমার হচ্ছে যে তার পাশ দিয়ে বেরিয়ে এসে এরকম একটা আয়তাকার তোমার হচ্ছে যে একটা নদী প্রবাহ তৈরি করবে। তাহলে যেমন দেখো এইখানটাতে দেওয়া আছে, দেখো এরকম করে, দেখো আয়তাকার রিভার প্যাটার্ন। আমরা ট্রেলিসের ক্ষেত্রেও প্রায় আয়তাকার রিভার প্যাটার্নই দেখেছিলাম। একদম একে অপরের সঙ্গে যখন পারপেন্ডিকুলারলি এসে বা সমকোণে এসে মিশছে, তার মানে সেখানটাতে অবভিয়াসলি ভাবতে হবে কি, অবভিয়াসলি যেটা হবে কি সেটা হচ্ছে যে তোমার ওই ওই আয়তাকার বা তোমার এইরকম ওই রেক্ট্যাঙ্গুলার রিভার প্যাটার্নটা দেখতে পাবো। ঠিক আছে, এটা গেল আমাদের আয়তাকার নিষ্কাশন প্রণালী। এরপরে যেটা আছে সেটা হচ্ছে অরিয় নিষ্কাশন প্রণালী। এটাকে কি বলা হয়? এটাকে যেটা বলা হয় সেটা হচ্ছে রেডিয়াল প্যাটার্ন। রেডিয়াল, ঠিক আছে, এটাকে বলা হয় রেক্ট্যাঙ্গুলার প্যাটার্ন। রেক্ট্যাঙ্গুলার রেক্ট্যাঙ্গুলার প্যাটার্ন। আচ্ছা, রেডিয়াল প্যাটার্নটা কি? আমি একটা এক্সাম্পল ধরি। ধরো এখানটাতে আছে আমাদের এরকম করে আছে, এখানটাতে আছে আমাদের তোমার হচ্ছে যে অমরকণ্টক। অমরকণ্টক পর্বত। এই অমরকণ্টক পর্বত থেকে আমি যদি দেখি, তাহলে দেখতে পাবো একটা নদী সমভূমির দিকে উপরের দিকে গেছে, গিয়ে গঙ্গার সাথে মিলেছে। কোন নদী? সোন নদী। আবার এইরকম করে একটা নদী দেখবো যেটা পূর্ব দিকে পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে, সেটা হচ্ছে নর্মদা। নর্মদা। আবার এই দিকে দেখবো একটা নদী যেটা আমরা মহানদী নামে চিনি, মহানদী। সেই মহানদী আবার এই পূর্ব দিকে প্রবাহিত হয়েছে। তাহলে একটাই মাত্র সোর্স, একটাই সোর্স। এই সোর্স থেকে বিভিন্ন দিকে নদী প্রবাহিত হচ্ছে, বিভিন্ন দিকে নদী প্রবাহিত হয়। যখন প্রবাহিত হয়, যে রিভার প্যাটার্নটা তৈরি করে সেটাকেই বলবো আমরা অরিয় বা রেডিয়াল প্যাটার্ন। আচ্ছা, আরেকটা এক্সাম্পল ধরো মানস সরোবর লেক। মানস সরোবর লেক আছে তিব্বতে, কৈলাস পর্বতের কাছে। এইরকম করে গেছে ইন্ডাস, ইন্ডাস রিভার। এরকম করে গেছে সুতলেজ। এরকম করে গেছে ঘাগরা। ঠিক আছে, এরকম করে ঘাগরা রিভার। তারপরে এইরকম করে এই মানস সরোবরের কাছেই চেমাংদুং গ্লেসিয়ার বলে একটা গ্লেসিয়ার আছে, এরকম করে গেছে তোমার হচ্ছে ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্র। তাহলে দেখো একটাই সোর্স, তার বিভিন্ন দিকে নদীর গতিপথটা প্রবাহিত হয়েছে, মেনটেন করেছে। তাহলে দিস ইজ কল্ড দ্য রেডিয়াল রিভার প্যাটার্ন বা অরিয় নিষ্কাশন প্রণালী। আমি আশা করি, আচ্ছা এরকম প্রণালী আরো আছে, প্রচুর প্রচুর আছে। তোমার অ্যাঙ্গুলার আছে, অ্যানুলার আছে, সেন্ট্রিপিটাল আছে। এত কিছু পড়ার দরকার নেই, এত ডেপথে গিয়ে কোশ্চেন দেবে না। যেগুলো দেয় সাধারণত সেইগুলোই দেওয়া আছে এখানে তোমার। এই যেটা হচ্ছে এইখানে যেটা আলোচনা হলো, সেখানে হয়তো অনেকেরই কোথাও না কোথাও একটু লুফলস থেকে গেল, কোথাও কোথাও কারোর ডাউট ডাউট থেকে গেল একটু। এটা নিয়ে কিচ্ছু চিন্তা করার নেই, তোমাদের ক্লাস যখন হবে সেখানে গিয়ে কমপ্লিট তোমাদের সাথে ইন্টারাকশন করে বুঝিয়ে দেবো। ঠিক আছে, এ নিয়ে কোনো সমস্যা নেই, আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, আমি বারবার করে একটা জিনিস বলি, আমি তো তোমাদের সামনে একটা স্ক্রিন রেখে পড়াচ্ছি, তোমাদের দেখতে পাচ্ছি না।
তাহলে ইন্টারেকশনটা তো সেভাবে হবে না। মোটামুটি যখন ক্লাস শুরু হবে সেখানে গিয়ে একদম কথোপকথনের মাধ্যমে, ইন্টারেকশনের মাধ্যমে ক্লাসটা হবে। আজকে খুব ইম্পর্টেন্ট যেটা আছে, রিভার প্যাটার্ন গুলো তো আছে, রিভার প্যাটার্ন গুলো পরে সাধারণত পরীক্ষাতে আমরা জানি। আজকে যেটা পড়বো, খুব ভালো করে পড়বো, সেটা হচ্ছে আমাদের আহ তোমার হচ্ছে গঙ্গা রিভার সিস্টেম। এই গঙ্গা রিভার সিস্টেম যেটা আছে, গঙ্গা রিভার সিস্টেমটা তোমরা তো তোমাদের মতো করে পড়েছো। আজকে দেখো একদম ছবি ধরে ধরে পড়বো। এখানে যে ছবিটা দেওয়া আছে সেই ছবিটা মোটামুটি বুঝতেই পারছো। এই তোমার হচ্ছে গঙ্গা নদী এইভাবে নেমে আসছে, এই গঙ্গা নদী নেমে আসছে, এরকম করে নেমে এসে তোমার হচ্ছে যে গতিপথটা মেনটেন করে এইভাবে দেখো হুগলি নদী রূপে আমাদের বে অফ বেঙ্গলে মিশেছে। এদিকে পদ্মা নদী চলে গেছে, তার ট্রিবিউটারিজ গুলো আছে, ইত্যাদি ইত্যাদি সবই আছে, দেখা যাচ্ছে। আমি এইখানটাতে একটা তোমাদের জন্য ছবি এঁকে এঁকে বোঝাচ্ছি, দেখো একদম ক্লিয়ার হয়ে যাবে একদম। আচ্ছা, এইখানে সবার প্রথমে এক কথাতে আমরা উল্লেখ করতে পারি গঙ্গা নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে। গঙ্গা নদী উৎপন্ন হয়েছে আমাদের গঙ্গোত্রী গ্লেসিয়ার থেকে, তাই তো? গঙ্গোত্রী গঙ্গোত্রী গ্লেসিয়ার থেকে উৎপন্ন হয়েছে। গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে আমরা জানি। আচ্ছা, এই গঙ্গোত্রী গ্লেসিয়ার থেকে উৎপন্ন হয়েছে যখন, তাহলে কি সে গঙ্গা নামে উৎপন্ন হয়েছে? তা একদম নয়। কি নামে উৎপন্ন হয়েছে? মনে রাখতে হবে, সে উৎপন্ন হয়েছে ভাগীরথী নাম নিয়ে। ভাগীরথী নাম নিয়ে উৎপন্ন হয়েছে। এই ভাগীরথী নাম নিয়ে যখন উৎপন্ন হলো, তাহলে সে কোনো না কোনো নদীর সাথে মিলিত হবে। কোন নদীর সাথে? তারই পাশে তোমার হচ্ছে এখানটাতে একটা জায়গা আছে, একটা তোমার হচ্ছে যে গ্লেসিয়ার আছে, সেটা হচ্ছে শতপথ গ্লেসিয়ার। শতপথ গ্লেসিয়ার। এই শতপথ গ্লেসিয়ার থেকে উৎপন্ন হয়েছে আমাদের একটা নদী, সেটা হচ্ছে অলকানন্দা নদী। এই অলকানন্দা নদীর সাথে যেখানে মিলিত হলো সেই জায়গাটার নাম হলো আমাদের দেবপ্রয়াগ। ঠিক আছে, এটা হচ্ছে অলকানন্দা নদী, অলকানন্দা রিভার। ঠিক আছে, এই অলকানন্দা রিভার এবং ভাগীরথী রিভার দুটো নদী মিলিত হওয়ার পরে তার নাম হয়েছে গঙ্গা, তার আগে নয়। তাহলে এই কনসেপ্টটা পুরোপুরি ভাবে ঠিক নয়। ভাগীরথী নাম নিয়ে গঙ্গোত্রী গ্লেসিয়ার থেকে উৎপন্ন হলো, উৎপন্ন হয়ে অলকানন্দার সাথে মিলিত হয়েছে। আচ্ছা, দেবপ্রয়াগ সম্পর্কে জানলাম। তাহলে হোয়াট ইজ প্রয়াগ? ইট ইজ দ্য কনফ্লুয়েন্স অফ টু রিভার, দ্যাট আর ভাগীরথী এন্ড অলকানন্দা। তাহলে কি এরকম আর প্রয়াগ নেই? হ্যাঁ আছে। এরকম আরো চারটে প্রয়াগ আছে। কি কি চারটে? এদিক থেকে মন্দাকিনী বলে একটা রিভার আছে, সে এসে মিশেছে অলকানন্দার সাথে। এদিকে ধৌলি গঙ্গা, এদিকে পিন্ডার রিভার, আরেকটা রিভার আছে সেটা হচ্ছে নন্দাকিনী রিভার। এরকম চারটি রিভার, আরো চারটে রিভার অলকানন্দার সাথে মিলিত হয়েছে এবং তারা যে মিলনস্থল তৈরি করেছে সেটার নাম আমরা প্রয়াগ হিসেবে জানি। যারা উত্তরাখণ্ড ঘুরতে যাও বা গেছো, তারা এই প্রয়াগ সম্পর্কে কম বেশি ধারণা রেখেছো। এইবার এই চারটে থেকে পাঁচটে প্রয়াগ, টোটাল পাঁচটে প্রয়াগ, এই পাঁচটা প্রয়াগটা আমরা একটু দেখে নিই এখানটাতে, তারপরে আসছি ওই জায়গাটাতে। এই দেখো, এই অলকানন্দা নদী। এই অলকানন্দা নদী তোমার হচ্ছে এই বদ্রীনাথের কাছে একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা, যেটা আমরা বললাম শতপথ গ্লেসিয়ার। শতপথ গ্লেসিয়ার থেকে উৎপন্ন হয়েছে। এই দিকে দেখো আমাদের ধৌলি গঙ্গা। এই ধৌলি গঙ্গা তোমার হচ্ছে সরাসরি বাম দিক থেকে এসে মিলিত হয়েছে। এই দিজ আর অল ট্রিবিউটারিজ অফ অলকানন্দা। এই অলকানন্দা রিভারের সাথে ধৌলি গঙ্গা মিশেছে। তাহলে ধৌলি গঙ্গা কোথা থেকে উৎপন্ন হয়েছে? মনে রাখতে হবে, বসুধারা গ্লেসিয়ার লেক বলে একটা লেক আছে। বসুধারা 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 গ্লেসিয়ার লেক বলে একটা লেক আছে, সেই লেক থেকে উৎপন্ন হয়েছে কে? ধৌলি গঙ্গা। এবং মিলিত হয়েছে কোথায়? বিষ্ণু প্রয়াগে। তাহলে ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট প্রয়াগ ইজ বিষ্ণু প্রয়াগ, যেখানে অলকানন্দা নদীর সাথে ধৌলি গঙ্গা মিলিত হয়েছে। তারপরে আসি নন্দাকিনী। এই নন্দাকিনী রিভার যেটা আছে, সেই নন্দাকিনী রিভার কোথা থেকে উৎপন্ন হয়েছে? তোমার নন্দাদেবী যে পিক আছে, নন্দাদেবী পিক আমাদের উত্তরাখণ্ডে আছে। সেই নন্দাদেবী পিকের পাশেই নন্দঘুন্টি বলে একটা পিক আছে। নন্দঘুন্টি। এই নন্দঘুন্টি পিক থেকে উৎপন্ন হয়েছে নন্দাকিনী এবং মিলিত হয়েছে কোথায়? নন্দপ্রয়াগে। তাহলে নন্দপ্রয়াগ ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট প্রয়াগ, যেখানে নন্দাকিনী নদী এবং অলকানন্দা নদী দুটো মিলিত হয়েছে। এরপরে আসি আমরা পিন্ডার নদী। এই পিন্ডার নদী যে আছে, এই পিন্ডার নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে সেটাও জানতে হবে।
পিন্নার নদী উৎপন্ন হয়েছে পিন্ডারি গ্লেসিয়ার থেকে, পিন্ডারি গ্লেসিয়ার থেকে উৎপন্ন হয়েছে। প্রত্যেকটাই কোনো না কোনো হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে। উৎপন্ন হয়ে এসে প্রবাহিত হয়েছে বাম দিক থেকে এসে মিশেছে কোথায়? করণ প্রয়াগে। তাহলে করণ প্রয়াগ ওয়ান অফ দা ইম্পর্টেন্ট প্রয়াগ। আর এই দিক থেকে মন্দাকিনী নদী কেদারনাথের কাছেই একটা খুব গুরুত্বপূর্ণ গ্লেসিয়ার আছে, সেটা হচ্ছে চোরাবাড়ি গ্লেসিয়ার। চোরাবাড়ি গ্লেসিয়ার, এই চোরাবাড়ি গ্লেসিয়ার থেকে উৎপন্ন হয়েছে মন্দাকিনী রিভার। এই মন্দাকিনী রিভার এভাবে প্রবাহিত হয়ে ডান দিক থেকে এসে রুদ্রপ্রয়াগে এসে মিলিত হয়েছে। এবং সবশেষে আমি একটু আগে আলোচনা করেছিলাম গঙ্গোত্রী গ্লেসিয়ার থেকে উৎপন্ন হয়ে ভাগীরথী রিভার এসে মিলিত হয়েছে কোথায়? দেবপ্রয়াগে। কার সাথে? অলকানন্দার সাথে। এতক্ষণ পর্যন্ত গঙ্গা টার্মটা আমি উচ্চারণই করিনি। এরপরে যেই না এখানে মিলিত হলো তার নাম হয়ে গেল কি না? পুণ্যতোয়া গঙ্গা। ঠিক আছে, যে গঙ্গা নদী সম্পর্কে আমাদের অন্তত আমাদের ভারতবাসী কোন রকম কোনো ডাউট নেই, আমরা ছোটবেলা থেকে গঙ্গা নাম শুনে এসেছি। তাহলে এই 5খানা প্রয়াগ সম্পর্কে কিন্তু জানতে হবে এবং তাদের সোর্সটা কোথা থেকে সেটা আমাদের জানতে হবে। হয়েছে? এরপরে আসি আমাদের আসল জায়গাতে। তাহলে এইরকম করে তৈরি হয়ে গেল। হওয়ার পরে সে আস্তে আস্তে করে নিচের দিকে নেমেছে, এরকম করে নিচের দিকে নেমেছে। আমি গতিপথটা এবার একবার প্রথম থেকে এঁকে দিই। এরকম করে নেমেছে, নেমে এইরকম করে একটা জায়গা আছে যেটার নাম হচ্ছে হরিদ্বার। হরিদ্বার, এই হরিদ্বারের কাছে এসে গঙ্গা সমভূমিতে পড়েছে। মানে হরিদ্বারের আগে পর্যন্ত এই জায়গাতে আমাদের গঙ্গা পুরোটাই হিমালয়ের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। যেই শিবালিক হিমালয় ক্রস করলো অমনি সে হরিদ্বারের কাছে এসে সমভূমিতে পড়ে গেল। যেই সমভূমিতে পড়ে গেল সে এইভাবে আস্তে আস্তে করে প্রবাহিত হয়ে পুরোপুরিভাবে মধ্যভাগটা এইভাবে সঞ্চয় মানে পলি সঞ্চয় করতে করতে আস্তে আস্তে করে কি করেছে না, এইখানটাতে খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা আছে যেটাকে আমরা বলি ফারাক্কা। ফারাক্কা, এই ফারাক্কার কাছে ফারাক্কার গিরিয়া বলে একটা জায়গা আছে। এখানে দুটো ভাগে ভাগ হয়েছে। একটা ভাগ পদ্মা নাম নিয়ে বাংলাদেশের দিকে গেছে, পদ্মা নাম নিয়ে বাংলাদেশের দিকে গেছে। আরেকটা ভাগ যেটা সেটা সরাসরি ভাগীরথী হুগলি নাম নিয়ে নিচের দিকে নেমেছে। ভাগীরথী হুগলি কেন বলছি? তার কারণ নদিয়া নবদ্বীপ পর্যন্ত, এটা হচ্ছে নবদ্বীপ, নবদ্বীপ, এই নদিয়া নবদ্বীপ পর্যন্ত তার নাম হয়েছে ভাগীরথী, ভাগীরথী, এবং তার নিচে হুগলি, যেটা আমাদের কলকাতার উপর দিয়ে গেছে। ঠিক আছে, হুগলি, এবং সবশেষে আমাদের বে অফ বেঙ্গলের কাছে এসে মিলিত হয়েছে। হলদিয়া বলে একটা জায়গা আছে আমাদের পূর্ব মেদিনীপুরের কাছে, সেইখানটাতে কাছে এসে এখানে গঙ্গার সাথে বে অফ বেঙ্গলের সাথে মিলিত হয়েছে। ঠিক আছে, হয়েছে। এইবার এই তো গেল আমাদের মেন স্রোতটা, মূল স্রোতটা। তাহলে কি তার উপনদীগুলো নেই? উপনদীগুলো আছে। কি কি রিভার গুলো আছে? সবার প্রথমে আমি যেটা জানবো সেটা হচ্ছে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট তোমার হচ্ছে আমাদের রাইট ব্যাংক ট্রিবিউটারিজ। রাইট ব্যাংক মানে তার ডান দিকের যে উপনদীগুলো আছে সেইগুলো সম্পর্কে জানবো। সবার প্রথমে কে আছে? যে ভদ্রলোক আছে তার নাম হচ্ছে, যে আমরা এক কথাতে জানি, তাকে আমরা প্রত্যেকেই চিনি, সেটা হচ্ছে যমুনা। সেটা হচ্ছে যমুনা। এই হচ্ছে যমুনা, যমুনা। ঠিক আছে, এই যমুনা নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে? এক কথাতে আমরা জানি যমুনোত্রী গ্লেসিয়ার থেকে। যমুনোত্রী গ্লেসিয়ার থেকে উৎপন্ন হয়েছে। এই যমুনোত্রী গ্লেসিয়ার থেকে উৎপন্ন হয়ে যমুনা নদী আস্তে আস্তে করে প্রবাহিত হয়েছে, একই রকম ভাবে সমান্তরালে প্রবাহিত হয়েছে গঙ্গার সাথে। প্রবাহিত হয়ে এই একটা জায়গা আছে, এই জায়গাটার নাম হচ্ছে, যে আমরা যেটা বলবো সেটা হচ্ছে, অন্য কালি দিয়ে করে দিয়ে এটা তোমার সুবিধা হবে, সেটা হচ্ছে কি না প্রয়াগরাজ। এটা হচ্ছে প্রয়াগরাজ। ঠিক আছে, যেটাকে আমরা এলাহাবাদ জানতাম, এলাহাবাদ এখন নতুন নামকরণ হয়েছে প্রয়াগরাজ। এই যমুনার অনেক উপনদী আছে যেটা আমরা এর আগেই আলোচনা করেছিলাম। সেগুলো কি কি ছিল? চম্বল, চম্বল, ঠিক আছে, সিন্ধ, বেতোয়া, কেন, এদিকে আছে টোন, টোন। এই রিভার গুলো সেগুলো সব তোমার হচ্ছে যে যমুনার উপনদী। এবং এটা আমি বারবার করে বলেছিলাম, দিজ আর অল সাবসিকুয়েন্ট রিভার। আমরা বলেছিলাম সাবসিকুয়েন্ট রিভার বা পরবর্তী নদী। হয়েছে। এরপরে গঙ্গার ডান তীরের উপনদী কি আর কিছু নেই? হ্যাঁ, অনেক আছে। কি কি আছে এরপরে যদি দেখি তাহলে দেখবো এখানটাতে আরেকটা রিভার আছে
সেটা হচ্ছে কি নদী? না সোন নদী। এটা হচ্ছে সোন নদী। পরীক্ষাতে কোশ্চেন আসে যে নিম্নলিখিত কোন নদীটি বা ভারতের কোন নদীটি সরাসরি উত্তর দিকে প্রবাহিত হয়েছে? সরাসরি উত্তর দিকে প্রবাহিত হয়েছে, তাহলে আমরা এক কথাতে বলতে পারি সোন নদী। কোথা থেকে উৎপন্ন হয়েছে? অমরকণ্টক থেকে। অমরকণ্টক থেকে উৎপন্ন হয়েছে সোন নদী এবং প্রবাহিত হয়ে কোথায় গিয়ে গঙ্গার সাথে মিলিত হয়েছে? কুরুসেলা বলে একটা জায়গা আছে। এই সোন নদীটা কুরুসেলা নয়, সোন নদীটা হচ্ছে পাটনা বলে একটা জায়গা আছে, সেই পাটনাতে মিলিত হয়েছে। ঠিক আছে, আমরা জানি পাটনার সম্পর্কে জানার দরকার নেই, সব কম বেশি সকলেই জানি আমরা। সেই পাটনার কাছে এসে মিলিত হয়েছে সোন নদী। আচ্ছা, এরপরে এই পাটনার কাছেই আরেকটা নদী গঙ্গার সাথে মিলিত হয়েছে। সেটা কোন নদী? সেই নদীটির নাম হচ্ছে আমাদের পুনপুন নদী। পুনপুন, পুনপুন। ঠিক আছে, কোথা থেকে উৎপন্ন হয়েছে? পুনপুন নদী উৎপন্ন হয়েছে আমাদের ঝাড়খণ্ড জেলার পালামৌ ডিস্ট্রিক্ট বলে একটা ডিস্ট্রিক্ট আছে, পালামৌ হিলস আছে, পালামৌ হিলস। ঠিক আছে, এই পালামৌ হিলস থেকে উৎপন্ন হয়েছে আমাদের পুনপুন রিভার। হয়েছে। এরপরে এই যতগুলো রিভার আমি আলোচনা করছি, প্রত্যেকটি কিন্তু গঙ্গার ডান তীরের উপনদী এবং প্রত্যেকটি আমাদের এই ছাড়া, যমুনা ছাড়া সবগুলোই বিহারে গিয়ে মিলিত হয়েছে। এরপরে আরেকটা রিভার আছে, সেটা কি রিভার? আরেকটা যে রিভার আছে সেটা হচ্ছে এখানে ঝাড়খণ্ড হিলস। ঝাড়খণ্ড হিলস, এই ঝাড়খণ্ড হিলসের এইখান থেকে উৎপন্ন হয়েছে আরেকটা রিভার যেটার নাম হচ্ছে চন্দন রিভার। এরকম করে উপরের দিকে উঠেছে চন্দন রিভার। এটা হচ্ছে চন্দন। এই চন্দন রিভার কোথায় গিয়ে মিলিত হয়েছে? খুব ভালো করে দেখো, এগুলো আমি বারবার করে বলছি, একটু পরেই বুঝবে তাদের ইম্পর্টেন্সটা। এই চন্দন রিভার এখানটাতে মিলিত হয়েছে তোমার কুরুসেলা বলে জায়গাটা আছে সেইখানে। কুরুসেলা, কুরুসেলা। ঠিক আছে। আচ্ছা, চন্দনের পরে আরেকটা রিভার আছে, খুব ইম্পর্টেন্ট রিভার, তার নাম হচ্ছে ফাল্গু। এই ফাল্গু সম্পর্কে আমরা কম বেশি সকলেই জানি, সেটাও ঝাড়খণ্ড হিল থেকে উৎপন্ন হয়েছে। এই ফাল্গু রিভার যেটা, সেটা আমাদের নৈরঞ্জনা রিভার, যেটা যেখানে যে নদীর তীরে আমাদের স্বয়ং গৌতম বুদ্ধ তপস্যা নির্বাণ লাভ করেছিলেন, সেই ফাল্গু রিভার হচ্ছে যে আমাদের এইখানে ঝাড়খণ্ড হিলস থেকে উৎপন্ন হয়েছে। ঠিক আছে। আচ্ছা, আর কি রিভার আছে? আর একটা খুব গুরুত্বপূর্ণ রিভার আছে একদম নিচের দিকে, গঙ্গা নদীর একদম নিচের দিকে এখানে আরেকটা রিভার আছে, সেটা হচ্ছে দামোদর। দামোদর রিভার। এই দামোদর রিভার পরীক্ষাতে আসে। এখানে ডব্লিউবিসিএস এ সম্ভবত 2021-এর প্রিলিমিনারি কোশ্চেন ছিল, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ রাইট ব্যাংক ট্রিবিউটারি অফ গঙ্গা। সেখানে দামোদর রিভার ছিল। এই দামোদর রিভার যেটা আছে সেটা কোথা থেকে উৎপন্ন হয়েছে? দামোদর রিভার উৎপন্ন হয়েছে এখানে খামারপাদ হিলস বলে একটা হিলস আছে, তোমরা সবাই কম বেশি জানো, আমি লিখছি না এখানে। এবং কোথায় মিলিত হয়েছে তোমরা জানো? ওই যে আমাদের হাওড়ার গাদিয়াড়া বলে যে জায়গাটা আছে, এই গাদিয়াড়াতে গেলে তোমরা জানো ত্রিবেণী সঙ্গম আছে। এই ত্রিবেণী সঙ্গমটা কি? দামোদর, রূপনারায়ণ এবং হুগলি নদী, তিনটে নদী মিলিত হয়েছে। ঠিক আছে, মানে দামোদর এবং রূপনারায়ণ সরাসরি হুগলিতে মিলিত হয়েছে, ত্রিবেণী সঙ্গম আছে। এই দিক থেকে গেলে গেওখালি আছে পূর্ব মেদিনীপুর থেকে গেলে, আর হাওড়া দিয়ে গেলে তোমাদের নদীর ওপারটাতে গাদিয়াড়। ঠিক আছে, ওইখানটাতে গিয়ে দামোদর নদী মিলিত হয়েছে। তাহলে এই রিভার গুলো প্রত্যেকটাই হচ্ছে গঙ্গার আমাদের ডান তীরের উপনদী। খুব ভালো করে মনে রাখতে হবে, ডান তীরের উপনদী। হয়েছে। এরপরে গঙ্গার যে বাম তীরের উপনদী গুলো আছে সেগুলো আমাদের জানতে হবে। গঙ্গার বাম তীরের রিভার গুলো কি কি আছে? দ্য লেফট ব্যাংক ট্রিবিউটারিজ অফ গঙ্গা কি কি আছে? সবার প্রথম আমি দেখবো এখানটাতে আছে আমাদের রামগঙ্গা। এই রামগঙ্গা কোথা থেকে উৎপন্ন হয়েছে? রামগঙ্গা উৎপন্ন হয়েছে আমাদের উত্তরাখণ্ডের গাড়োয়াল হিলস আছে, গাড়োয়াল হিলস আছে, সেই গাড়োয়াল হিলস থেকে উৎপন্ন হয়েছে রামগঙ্গা। দিস ইজ রামগঙ্গা রিভার, রামগঙ্গা। ঠিক আছে, এরপরে রামগঙ্গা। ঠিক আছে, এরপরে যে রিভারটা আছে লেফট ব্যাংক ট্রিবিউটারিজ এর মধ্যে, সেটা দেখো এখানটাতে আমি ছোট্ট করে করে দিচ্ছি, সেটা হচ্ছে আমাদের গোমতী। এই গোমতী কোথা থেকে উৎপন্ন হয়েছে? গোমতী উৎপন্ন হয়েছে আমাদের উত্তরপ্রদেশেরই পিলভিট বলে একটা জায়গা আছে, সেই পিলভিটের গোমত্তাল, সেই গোমত্তাল থেকে উৎপন্ন হয়েছে আমাদের গোমতী নদী। এটা হচ্ছে গোমত্তাল। ঠিক আছে, ঠিক আছে, এটা আমাদের মনে রাখতে হবে। এবং এই রিভারটা কি, আমি এই কালিতেই লিখে দিচ্ছি, এই রিভারটা হচ্ছে গোমতী। গোমতী।
এ কোথায় গিয়ে মিলিত হয়েছে? কোথায় গিয়ে মিলিত হয়েছে বললে মনে রাখতে হবে এই জায়গাটার নাম হচ্ছে গাজীপুর। গাজীপুর উত্তরপ্রদেশে, ঠিক আছে। এরপরে যে রিভারটা আসবো সেটা হচ্ছে ইম্পর্টেন্ট রিভার, সেটা হচ্ছে আমাদের ঘরঘরা রিভার, ঠিক আছে। এটা হচ্ছে ঘরঘরা রিভার। কোথা থেকে উৎপন্ন হয়েছে এটা মনে রাখতে হবে। ঘরঘরা রিভার যেটা আছে সেটা হচ্ছে মাপচা চুঙ্গ গ্লেসিয়ার বলে একটা গ্লেসিয়ার আছে। মাপচা চুঙ্গ, মাপচা চুঙ্গ গ্লেসিয়ার, ঠিক আছে। মাপচা চুঙ্গ গ্লেসিয়ার থেকে উৎপন্ন হয়েছে কে না আমাদের এই রিভারটা, সেটা হচ্ছে আমাদের ঘরঘরা রিভার। ঘরঘরা, ঠিক আছে। বারবার করে বলছি, তোমরা যদি এই রিভার প্যাটার্নটা এইভাবে ফলো করতে থাকো, এইভাবে এইভাবে যদি মুখস্থ করতে পারো না, তাহলে দেখবে গঙ্গা রিভার সিস্টেম সম্পর্কে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না, ঠিক আছে। এই ঘরঘরা রিভার যেটা, ঘাগরা রিভার যেটা, সেটা কোথায় গিয়ে মিলিত হয়েছে? আমাদের বিহারের চাপড়া বলে একটা জায়গা আছে, চাপড়া, এই চাপড়াতে গিয়ে মিলিত হয়েছে। তারপরে আসি আমাদের গন্ডক রিভার। ডান তীরের এই বাম তীরের আরেকটা নদী হচ্ছে গন্ডক, এটা হচ্ছে গন্ডক রিভার। গন্ডক, এই গন্ডক রিভার কোথা থেকে উৎপন্ন হয়েছে? এটা উৎপন্ন হয়েছে আমাদের গন্ডক রিভার যেটা আছে সেটা হচ্ছে নেপাল হিমালয় আছে, নেপাল হিমালয়, এই নেপাল হিমালয় থেকে উৎপন্ন হয়েছে। নেপাল হিমালয় মূলত এই জায়গাটা স্পেসিফিকলি বললে গন্ডক রিভার যেটা সেটা হচ্ছে কালীগন্ডক আর ত্রিশূল গঙ্গা বলে দুটো রিভার আছে। সেই কালীগন্ডক ত্রিশূল গঙ্গা দুটোর মিলিত স্রোত যেটা সেটাই হচ্ছে গন্ডক। এই রিভারকে নেপালে নারায়ণী নামে পরিচিত, আমরা জানি কম বেশি, ঠিক আছে। এই গন্ডক যেটা আছে সে কোথায় গিয়ে মিলিত হয়েছে? বিহারের একটা জায়গা আছে তার নাম হচ্ছে হাজিপুর। হাজিপুর, এই হাজিপুরে গিয়ে মিলিত হয়েছে। এরপরে এখানে আরেকটা রিভার আছে, সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট রিভার, সেটা হচ্ছে কোসি রিভার। সেটা হচ্ছে কোসি রিভার। এই কোসি রিভার কোথা থেকে উৎপন্ন হয়েছে সেটা আমাদের জানতে হবে। কোসি রিভার উৎপন্ন হয়েছে আমাদের যে তিবেতিয়ান প্ল্যাটিউ যেটা আছে বা তিবেত হিমালয় আছে, সেই তিবেত হিমালয় থেকে উৎপন্ন হয়েছে। তিবেত হিমালয়, তিবেত হিমালয়া, এখান থেকে উৎপন্ন হয়েছে। তিবেত হিমালয় থেকে উৎপন্ন হয়ে এই কোথায় গিয়ে মিলিত হয়েছে গঙ্গার সাথে? গঙ্গার সাথে মিলিত হয়েছে এখানে দেখো আমাদের পাটনা বলে, পাটনা নয় সরি, তোমার হচ্ছে যে এখানটাতে আমাদের কোসি নদী যেটা আছে সেটা হচ্ছে যে ওই আহ পাটনার কাছাকাছি নয়, এটা হচ্ছে যে এই কুরুসেলার কাছাকাছি। এই নদীটা এদিকটাতে হবে একটু, ছবিটার লেখালেখির জন্য এই ডান দিকে কিছুটা সরে চলে আসছে। এটা এই কুরুসেলা বলে যে জায়গাটা আছে সেখানটাতেই হবে, ঠিক আছে, ওইখানটাতেই হবে। আমি এখানটাতে লিখে দিচ্ছি তবু কুরুসেলা। এবং আরেকটা রিভার আছে গঙ্গার, সেটা হচ্ছে ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট লেফট ব্যাঙ্ক ট্রিবিউটারি, সেটা আমাদের উত্তরবঙ্গের খুব ইম্পর্টেন্ট রিভার, সেটা হচ্ছে মহানন্দা। মহানন্দা, এই মহানন্দা নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে? দার্জিলিং হিলস থেকে উৎপন্ন হয়েছে, আমরা জানি। দার্জিলিং হিলস, দার্জিলিং হিলস, এই দার্জিলিং হিলস থেকে উৎপন্ন হয়ে এইখানে তোমার হচ্ছে গোদাগাড়ি বলে একটা জায়গা আছে বাংলাদেশে, গোদাগাড়ি, এইখানটাতে এসে মিলিত হয়েছে। তাহলে এই ছবিটা যদি চোখের সামনে ভাসে, ছবি চোখের সামনে মনে রাখতে পারো, তাহলে কিন্তু গঙ্গা রিভার সিস্টেম সম্পর্কিত আর কোনো তথ্য তোমাদের আটকাবে না। ফ্লো সম্পর্কিত, অন্তত ফ্লো সম্পর্কিত, তার বাইরেও অনেক কিছু ইনফরমেশন আছে, প্রত্যেকটা নদী নিয়ে আলাদা আলাদা করে আলোচনা আছে, সেগুলো তো জানবোই। তাহলে এইভাবে ভূগোল পড়ার নিয়ম, বারবার করে বলছি, ভূগোল পড়ার নিয়ম কিন্তু ছবি ধরে ধরে তুমি বারে বারে মুখস্থ করবে আর ভুলে যাবে, কিন্তু ছবি যে মনে রাখতে পারবে তার একদম ভূগোল সম্পর্কে অন্তত পক্ষে কোনো রকম কোনো ভয় থাকবে না, ভীতি থাকবে না। এবং আমি থাকতে তো সেটা হতেই দেবো না, আমি বারবার করে বলছি। আমার ক্লাস শুরু হলে তোমরা দেখবে প্রথম থেকে শেষ পর্যন্ত ভারতের মানচিত্র এবং তার পলিটিক্যাল ম্যাপ সম্পর্কে কিন্তু সম্পূর্ণ অবগত থাকতে হবে এবং তার জন্য সবকিছু করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এখানটাতে রামগঙ্গা কোথায় গিয়ে মিলিত হয়েছে সেটা আমাদের এখানে বলা হয়নি। রামগঙ্গা যেখানে মিলিত হয়েছে সেই জায়গাটা হচ্ছে কনৌজ, ঠিক আছে, এটা হচ্ছে কনৌজ। কনৌজ, এইভাবে আমাদের মনে রাখতে হবে। তাহলে ইট ইজ দা গঙ্গা রিভার সিস্টেম, বারবার করে বলছি, এটা মনে রাখতে হবে। এরপরে এখানে এখানে প্রচুর ইনফরমেশন আছে, এই ইনফরমেশন গুলো একটু পড়ে নিতে হবে। দেখো, একদম নদীর উৎস থেকে একদম মোহনা পর্যন্ত পুরোটাই এভাবে বলে দেওয়া আছে, বাংলাতে বলে দেওয়া আছে। আমার এটা এটা আমি যখন নোট ডাউন করছি, অ্যানোটেট করছি,
তখন অ্যানোটেশনটা তোমার হচ্ছে যে তোমাদের লেখার দরকার হবে না, আমি এই পিডিএফটা উইথ অ্যানোটেশন আমি স্যারকে দিয়ে দেবো, স্যার তোমাদের প্রোভাইড করে দেবে, কোনো অসুবিধা হবে না সেখানে। ঠিক আছে, এরপরে যে রিভার সিস্টেমটা আছে সেটা হচ্ছে ইন্দাস। এরপরে যেটা আছে সেটা হচ্ছে ইন্দাস বা সিন্ধু নদী। সিন্ধু নদী যে ছবিটা দেওয়া আছে এখানে দেখছো না, এই সিন্ধু নদীর ছবিতে তোমরা হয়তো পুরোপুরি সেরকম কিছু বুঝতে পারছো না, আমি তোমাদের দেখো সহজ সরল করে বলে দিচ্ছি। একদম যেমন করে আমি গঙ্গা রিভার সিস্টেমটা বলেছি, সেইভাবেই আমাদের ইন্দাস রিভার সিস্টেমটাও আমরা ছবির মাধ্যমে বুঝে নেব। আমি একটু পেছনের দিকে যাই, তোমাদের কারোর কোনো সমস্যা হচ্ছে না তো? শোনা যাচ্ছে ক্লিয়ার, কোনো অসুবিধা হয়নি? বেশ বেশ বেশ, অন্য বলছে ক্লিয়ার, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, বেশ ঠিক আছে। দেখো, ঠিক আছে, আমি বুঝে গেছি, অসুবিধা হয়নি কারণ। আচ্ছা, একটা জিনিস আমি বারবার করে বলি, এইভাবে যদি মন দিয়ে পড়াশোনা করো তাহলে দেখবে কোনো অসুবিধা নেই, আগামী দিনে সুফল পাবে, অবশ্যই পেতে হবে। তার কারণ বলো তো, একটা একটা জিনিস কোনোদিন মনে করেছো বা ভেবেছো যে অনেক দিন তো হলো, এখন তো পড়াশোনার জন্য কেউ বকে না, কেউ বলে না। যখন বোর্ডে পরীক্ষা দিয়েছি, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিয়েছি, তখন বাবা মারা সবসময় পিছনে লেগে থাকতো। কেন লেগে থাকতো? তার কারণ ভালো রেজাল্ট করবে, তাদের মুখে হাসি ফুটবে। সেই হাসিটা বা সেই হাসি ফোটানোর দায়িত্বটা কি একদম শেষ হয়ে গেছে? আমাদের কোনোদিন মনে হয় না যে আরো একবার আমার সাফল্যে বাবা মা হাসবে? সবসময় মনে হতে হবে, সব সময়। এখানে আর কেউ তোমার আপন নয়। অবশ্যই যাই করো না কেন, সর্বোপরি নিজের জন্য করবে, নিজের ভালোর জন্য। আমাকে ভালো করে আমার ফিউচারটাকে সিকিউর করতে হবে নিজের জন্য, তারপরে বাবা মার জন্য। তার বাইরে আর কেউ কি কোনোদিন তোমার হচ্ছে যে অন্তরঙ্গ হতে পারে না এখানে। বারবার করে বলছি, শুধুমাত্র নিজের পরিশ্রমের উপর ভরসা রেখে পড়াশোনা করে যাও, আর কিচ্ছু লাগবে না। আর আমরা তো আছি, সব থেকে বড় কথা আমরা তো আছি একদম। তোমার হচ্ছে যে তোমার একদম বাংলা বাগানের যেমন মালি হয় আর কি, ধরো মালি, সে বাগানের মালি যেরকম করে ছোট্ট থেকে একটা গাছকে বড় করে তোলে, আমাদের সেই দায়িত্বটা পড়েছে, সেই দায়িত্বটা আমাদের সেভাবে পালন করতে হবে। তবে যাই হোক না কেন, আমরা গাছে জল দেবো, সার দেবো, কিন্তু গাছকে বেড়ে উঠতে হবে তার নিজের তাগিদে। নিজের খাবার নিজে তৈরি করে সে তার তাগিদে বেড়ে উঠবে। কোনোভাবে তোমার হচ্ছে যে বামন হয়ে থেকে গেলে, বেটে গাছ হয়ে থেকে গেলে ফল ফুল পাবে না সে। তাহলে ফল ফুল দিতে গেলে তাকে একদম পরিণত বৃক্ষ মহিরুহ হয়ে উঠতে হবে। অবশ্যই উঠবে, এবং প্রত্যেকটা ছেলে মেয়ে, আমার যত ছাত্রছাত্রী আছে, আমি প্রথম থেকে শেষ পর্যন্ত বলি, ঠিক আছে, ভয় লাগে জানো তো, আমি একটা বাস্তব কথা বলছি, বাস্তব কথা বলছি। দেখো, তোমাদের থেকে আমি তোমার হচ্ছে খুব একটা এজের ডিফারেন্স আমার নয়, সেই জায়গা থেকে বলছি। আমি এত এত ছেলে মেয়েকে দেখেছি, এত স্টুডেন্ট পড়িয়েছি, ভয়টা একটা জায়গাতে লাগে, শুরুটা করে প্রত্যেকে একদম চরম বুকে আগুন নিয়ে শুরু করে, কিন্তু কিছুটা পথ গিয়ে কোথা থেকে যে মানে ডিস্ট্রাকশনটা আসে আমি জানি না, অন্যদিকে চলে যাচ্ছে, এর ভিউ অন্য হয়ে যাচ্ছে, ওর ভিউ অন্য হয়ে যাচ্ছে, কেউ একটা প্ল্যান বি খুঁজে নিচ্ছে। এত যে শিখছি, এত যে জানছি, মনে হয় না কোনোদিন কোথায় গিয়ে ইউটিলাইজেশন হবে এর? কোথাও কি মনে হয়নি যে এত যে পড়ছি, এত কষ্ট করে পড়ছি, এর তো একটা প্রপার ইউটিলাইজেশন দরকার? ইউটিলিটি কোথায় থাকবে? আমার সাকসেসের মাধ্যমে হবে। আমি এত পড়াশোনা করেছি, আমি এর শেষ দেখে ছাড়বো। আমি ওই চেয়ারটাকে ভালোবেসে পড়াশোনা করেছি, আমার চেয়ারটা লাগবে, ঠিক আছে, আমার ওই পোস্টটা লাগবে। তার জন্য এতজন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে, প্রত্যেককে ওভারকাম করে যেতে হবে। কাউকে তোমাকে তোমার মানে সামনে থাকতে দেবে না। তুমি একদম মানে এক্সেলারেটর প্রেস করো, একদম সোজা এগিয়ে যাবে। যেদিন থেকে শুরু হয়েছে, যেদিন থেকে শপথ নিয়েছো, যেদিন থেকে মনে হয়েছে তুমি এই প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য তুমি আহ, মানে পড়াশোনা করতে শুরু করেছো, সেদিন থেকে তোমার সবকিছু আলাদা হবে। অ্যান্ড ইউ শুড থ্যাঙ্কফুল টু গড, যে তোমাকে এত যোগ্য বলে মনে করেছেন, তাই তোমাকে এই পথে এনেছেন। আরো 5টা ছেলের মতো তোমার হচ্ছে যে সবাই তো আর এই যে কম্পিটিটিভ পরীক্ষার জন্য পড়াশোনা করছে না, আমি প্রত্যেককে বলি। তো তার সেই তোমার হচ্ছে যে মনে করাটাতে তোমার থাকবে, সম্পূর্ণ ভরসা থাকবে। ভগবান মনে করেছেন, অবশ্যই মনে করেছেন তোমার প্রতি, তার ভরসা আছে, ক্যাপাবিলিটি আছে তোমার, সেই জন্যই তাকে তিনি রেখেছেন তোমাকে। এই বিশ্বাসটা রেখে এগিয়ে যেতে হবে কিন্তু। বুকে আগুন আগুন জ্বালাও, এখন থেকে আগুন জ্বালাও, প্রত্যেকটা দিন, প্রত্যেকটা ঘন্টা মুহূর্ত তোমার, দিনের 24টা ঘন্টা তোমার।
তুমি কেমন ভাবে সেটার ইউটিলাইজেশন করবে সেটা সম্পূর্ণ তোমার দায়িত্ব। কেউ তোমাকে শিখিয়ে দেবে না, কেউ শিখিয়ে দেবে না। প্রত্যেকটা দিন তোমার, একটা দিনও কারোর জন্য, একটা মুহূর্ত কারোর জন্য এক্সট্রা দেয়নি ভগবান। প্রত্যেকে সেই জিনিসটা মাথায় রাখতে হবে, এবং সময়ের সময়ের প্রতি তোমার হচ্ছে যে দরদ দরদ থাকতে হবে। কারণ টাইম ইজ মোর ইগোইস্ট, মানে টাইমের মতো ইগোইস্ট কেউ নয়। তুমি যদি টাইমকে অবহেলা করো, যে টাইম কোথা থেকে তোমার তোমার হচ্ছে যে রিভেঞ্জটা নেবে তুমি বুঝতে পারবে না। টাইমের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। ঠিক আছে, যাই হোক, চলো, এখন অনেকটা পথ বাকি আমাদের। আচ্ছা, এরপরে যেটা জানবো সেটা হচ্ছে আমাদের ইন্ডাস রিভার। আচ্ছা, ইন্ডাস রিভার কোথা থেকে উৎপন্ন হয়েছে? ইন্ডাস রিভার উৎপন্ন হয়েছে, এই একটা জায়গা আছে, এই জায়গাটা হচ্ছে যে মাউন্ট কৈলাসের কাছে, লেক মানসরোবর, বোখারচু গ্লেসিয়ার। বোখারচু গ্লেসিয়ার, ঠিক আছে। আমি আগে গতিপথটা আঁকি, সেই গতিপথ আঁকার পরে তারপরে আমি জায়গাগুলো, প্রপার জায়গাগুলো আমি মেনটেন করছি। ঠিক আছে, বলে দিচ্ছি তোমাদের। এরকম করে প্রবাহিত হয়েছে, সে প্রবাহিত হয়ে এইভাবে এসেছে, এইভাবে এসে উত্তরের দিকে কিছুটা প্রবাহিত হয়ে এইভাবে এসেছে, গিয়ে পাকিস্তানে এইভাবে প্রবেশ করেছে, গিয়ে সরাসরি তোমার হচ্ছে অ্যারাবিয়ান সিতে মিলেছে। এবার যখন প্রবাহিত হচ্ছে, সে বেশ কিছু জায়গার মধ্যে দিয়ে বেশ কিছু ভূমিরূপকে সে কভার করে যাবে। সেই ভূমিরূপ গুলো কি আছে? ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট তোমার হচ্ছে যে ভূমিরূপ যেটা আছে, সেটা হচ্ছে এখানে যে মাউন্টেন রেঞ্জ গুলো আছে, সেই রেঞ্জ গুলো আমাদের জানতে হবে। কি কি রেঞ্জ আছে? এখানে দুটো রেঞ্জ আছে, একটা হচ্ছে কারাকোরাম, এরকম করে আছে, কি বলবো, এরকম করে আছে কারাকোরাম, হ্যাঁ, এরকম করে এই জায়গাটাতে, এখানটাতে কারাকোরাম রেঞ্জ আছে, ঠিক আছে, এরকম করে, ঠিক আছে। এইখানে আছে লাদাখ রেঞ্জ, আর এরকম করে আছে জাস্কার রেঞ্জ। এটা হচ্ছে কারাকোরাম, এটা লাদাখ, এবং এটা আছে জাস্কার, জাস্কার রেঞ্জ। দেখো শুরুতে এরকম করে যখন প্রবাহিত হচ্ছে, দেখো এখানে দেখো, সে কিছুটা প্রবাহিত হওয়ার পরে এই জায়গাতে, ঠিক এই জায়গাতে সে কি কোথায় প্রবাহিত হবে, কোথায় প্রবেশ করবে না, দেমচোক বলে একটা জায়গা আছে, দেমচোক। সেই দেমচোকে আস্তে আস্তে করে ভারতে প্রবেশ করবে, দেমচোকের কাছ দিয়ে ভারতে প্রবেশ করলো। কিছুটা প্রবাহিত হয়ে যাওয়ার পরে দুমতি বলে একটা জায়গা আছে, এটা হচ্ছে দুমতি, দুমতি বলে একটা জায়গা আছে, সেই জায়গাতে সে কি করবে না, এই লাদাখ রেঞ্জকে কাট করে জাস্কার এবং লাদাখের মাঝখান দিয়ে প্রবাহিত হবে। তার আগে কারাকোরাম এবং লাদাখের মাঝ দিয়ে প্রবাহিত হচ্ছিল, দেখো। তারপরে এইখানটাতে লাদাখ রেঞ্জকে কাট করে জাস্কার এবং লাদাখের মধ্যে দিয়ে প্রবাহিত হবে। এবং যখন প্রবাহিত হচ্ছে, তখন লাদাখের কাছে এখানে লে বলে একটা জায়গা আছে, এই লের কাছ দিয়ে প্রবাহিত হবে, লে। লের কাছ থেকে প্রবাহিত হওয়ার পরে বাটালিক বলে একটা জায়গা আছে, বাটালিক, বাটালিক বলে জায়গা আছে, সেই বাটালিকটা ক্রস করেই এখানে পিওকে আছে। আর এইখানটাতে মাঝ বরাবর এখানে যে লাইনটা আছে, আমরা সেই লাইন সম্পর্কে আমরা সকলেই জানি, সেটা হচ্ছে এলওসি। এই বাটালিক ক্রস করে এলওসিটা ক্রস করলো, ক্রস করেই সে সবার প্রথমে গিলগিট বলে একটা জায়গা আছে পাকিস্তানে, পিওকে তে, গিলগিট, এই গিলগিটের কাছে এসে সাউথ ওয়ার্লি বেন্ড করবে, গিলগিট, ঠিক আছে, গিলগিটের কাছে এসে সাউথ ওয়ার্লি বেন্ড করবে। এই যে তোমার হচ্ছে যে ইন্ডাস রিভারটা প্রবাহিত হচ্ছে, সেটা হচ্ছে মেন স্ট্রিম। এই মেন স্ট্রিমটা একদম বোখারচু গ্লেসিয়ার থেকে একদম তোমার অ্যারাবিয়ান সি পর্যন্ত এইভাবে গতিপথটা মেনটেন করেছে। এবং পাকিস্তানে কোথায় কি আছে না আছে সেগুলো ইমিডিয়েট জানার দরকার নেই। এবং পাকিস্তান যেখানে তোমার হচ্ছে যে খাইবার পাখতুনখোয়া বলে একটা জায়গা আছে, তোমরা জানবে না হয়তো, খাইবার পাখতুনখোয়াতে সবার প্রথমে প্রবেশ করেছে, খাইবার পাখতুনখোয়া সিন্ধ প্রভিন্সের ওখানে। এরপরে এই যে ইন্ডাস আছে, ইন্ডাসের ইম্পর্টেন্ট ট্রিবিউটারিজ গুলো, তার মধ্যে যে বাম তীরের ট্রিবিউটারিজ গুলো আছে, সেই ট্রিবিউটারিজ গুলো আমাদের জানতে হবে। বাম দিকের যে ট্রিবিউটারিজ গুলো আছে, তার মধ্যে সবার প্রথম যেটা আছে সেটা কি আছে, সেটা আছে আমাদের তোমার হচ্ছে যে ঝিলাম, ঠিক আছে। আচ্ছা, এই ঝিলাম রিভার যে আছে, ঝিলাম রিভার কোথা থেকে উৎপন্ন হয়েছে? ঝিলাম রিভার উৎপন্ন হয়েছে তোমার ওই অনন্তনাগ ডিস্ট্রিক্ট বলে জম্মু কাশ্মীরের একটা ডিস্ট্রিক্ট আছে, সেই ডিস্ট্রিক্টের ভেরিনাগ বলে একটা জায়গা আছে, ভেরিনাগ, ঠিক আছে। এটা হচ্ছে ভেরিনাগ। এই ভেরিনাগ বলে যে জায়গাটা আছে, এই ভেরিনাগ থেকে উৎপন্ন হয়েছে। এটা উপরের দিকে লিখি, কারণ এরপরে আরো অনেকগুলো আছে, সেটা আমাদের লিখতে হবে এখানে।
ছবিতে বুঝতে হবে। ভেরিনাগ বলে যে জায়গাটা আছে সেখান থেকে উৎপন্ন হয়েছে ভেরিনাগ। ঠিক আছে, এখান থেকে উৎপন্ন হওয়ার পরে সে কিরকম প্রবাহিত হয়েছে দেখো, এরকম করে উৎপন্ন হয়েছে, কিছুটা উপরের দিকে প্রবাহিত হয়েছে, উপরের দিকে প্রবাহিত হয়ে এখানটাতে একটা লেকে পড়েছে। সে লেকটা খুব গুরুত্বপূর্ণ লেক। এই লেকটার নাম কি? উলার লেক। উলার লেক। এই উলার লেকে প্রবাহিত পড়েছে। এই উলার লেকে পড়ার আগে বা তোমার হচ্ছে যে মানে ফল করার আগে এখানটাতে আরেকটা লেকের কাছাকাছি দিয়ে প্রবাহিত হয়েছে, সেটা হচ্ছে ডাল লেক। এই ডাল লেক সম্পর্কে আমরা কম বেশি সকলেই জানি। এটা হচ্ছে ডাল লেক। প্রচুর ইনফরমেশন আছে, একের পর এক ইনফরমেশন আছে। তারপরে উলার লেক দিয়ে প্রবাহিত হয়ে পড়ার পরে সে এরকম করে এলওসি ক্রস করেছে। এলওসি ক্রস করে কিছুটা তোমার হচ্ছে যে পাকিস্তান ভারতের যে বর্ডার আছে সেই বর্ডার ক্রস করে একদম গিয়ে সরাসরি চেনাব বলে যে নদীটা আছে, চেনাব হচ্ছে ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট লেফট ব্যাঙ্ক ট্রিবিউটারিজ অফ তোমার হচ্ছে যে ইন্ডাস। সে চেনাবের সাথে মিলিত হয়েছে। চেনাবের সাথে কোথায় মিলিত হয়েছে? চেনাবের সাথে যে জায়গাটাতে মিলিত হয়েছে সেই জায়গাটা হচ্ছে কি, এখানটাতে আমি লিখে দিচ্ছি ঝাং। ঝাং পাকিস্তানে আছে। সেই ঝাং বলে যে জায়গাটা আছে সেখানটাতে তোমার হচ্ছে যে পড়েছে, মানে মিলিত হয়েছে। এবং আস্তে আস্তে করে চেনাব নদী কি হয়েছে না এরকম করে আরো পশ্চিমের দিকে প্রবাহিত হয়ে মিথানকোট বলে একটা জায়গা আছে, সেই মিথানকোটের কাছে ইন্ডাসের সাথে মিলিত হয়েছে। এটা হচ্ছে মিথানকোট। মিথানকোট। ঠিক আছে, মিথানকোটের কাছে ইন্ডাসের সাথে মিলিত হয়েছে। তাহলে তার গতিপথের মধ্যে দুটো লেক আমরা জেনেছি, একটা হচ্ছে ডাল লেক আর একটা হচ্ছে উলার লেক। এটা কি? এটা হচ্ছে ঝিলাম। ঝিলাম রিভার। ঠিক আছে, এই যে ঝিলাম রিভার আছে সে প্রবাহিত হচ্ছে আরো বেশ কিছু ইম্পর্টেন্ট জায়গাগুলোর মধ্যে দিয়ে। তার মধ্যে অনেক আছে, এখানে লেখা সম্ভব না হলে আমি বলে দিচ্ছি। একটা হচ্ছে বারামুলা। এটা হচ্ছে বারামুলা। বারামুলা। আরেকটা হচ্ছে উরি। উরি সম্পর্কিত বা উরির নাম জানে না এরকম কেউ নেই। উরি জানি আমরা প্রত্যেকেই, পিওকের মধ্যে আছে। ঠিক আছে, ওই পিওকে বলছি তোমার ইন্ডিয়ান কাশ্মীরের আগে আছে, মানে ইন্ডিয়ান কাশ্মীরে আছে। এই উরি ক্রস করেই তোমার হচ্ছে যে এলওসি ক্রস করবে। এলওসি ক্রস করে মিরপুর বলে একটা জায়গা আছে, সেই মিরপুরের কাছে এসে পাকিস্তানে প্রবেশ করবে। এটা হচ্ছে মিরপুর। মিরপুর। এরপরে যে রিভারটা আছে বাম তীরের ইম্পর্টেন্ট ট্রিবিউটারি, সেটা কি না সেটা হচ্ছে চেনাব। এর ঠিক নিচের দিকে আছে চেনাব। আমি চেনার গতিপথটা আগে করে দিই। চেনাব উৎপন্ন হয়েছে কোথা থেকে? চেনাব উৎপন্ন হয়েছে আমাদের এখানে একটা ইম্পর্টেন্ট পাস আছে, সেটা হচ্ছে আমাদের বারালাচালা পাস। ঠিক আছে, এটা হচ্ছে বারালাচালা পাস। বারালাচালা পাস। এই বারালাচালা পাসের কাছ থেকে উৎপন্ন হয়েছে আমাদের লাহুল স্পিতি ডিস্ট্রিক্টের মধ্যে আছে হিমাচল প্রদেশের। বারালাচালা পাস থেকে উৎপন্ন হয়েছে আমাদের চেনাব। এই চেনাব নদী চন্দ্রভাগা নামে পরিচিত। চন্দ্র এবং ভাগা এই দুটো রিভার তার কনফ্লুয়েন্স সেটাই হচ্ছে চেনাব। এইভাবে মিলিত হয়েছে। আমি একটু তাড়াতাড়ি করছি দেখো। চেনাব নদী এরকম করে চন্দ্র আর ভাগা দুটো নদী নামে দুটো নদীতে তোমার হচ্ছে যে করেছে কনফ্লুয়েন্স হিসেবে প্রবাহিত হয়েছে চন্দ্র এবং ভাগা, এবং যেখানে মিলিত হয়েছে তার নাম হচ্ছে তান্ডি। সেরকম করে কিছুটা উত্তরের দিকে প্রবাহিত হয়ে এরকম করে, অতটা উত্তর যাবে না, একটুখানি যাবে, একটু করে দিই। এরকম করে উত্তরের দিকে প্রবাহিত হয়ে কিছুটা উত্তর দিকে আবার নিচের দিকে প্রবাহিত হবে হয়ে এইরকম করে প্রবাহিত হবে। ঠিক আছে, এই চেনাব রিভার যেটা আছে সেই চেনাব রিভার হিমাচল প্রদেশ তারপরে হচ্ছে যে জম্মু কাশ্মীর হয়ে পাকিস্তানের দিকে প্রবাহিত হবে। হয়েছে। চেনাব হচ্ছে ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ট্রিবিউটারি যেটা হিমাচল প্রদেশ থেকে উৎপন্ন হয়েছে। আচ্ছা, হিমাচল প্রদেশ থেকে আরো দুটো ইম্পর্টেন্ট রিভার উৎপন্ন হয়েছে, সেটা কি? সেটা হচ্ছে রাভি এবং বিয়াস। এই রাভি উৎপন্ন হয়েছে কোথা থেকে? এখানে রোটাং পাস বলে একটা পাস আছে, এই রোটাং পাসের কাছাকাছি থেকে উৎপন্ন হয়েছে রাভি রিভার। ঠিক আছে, এই রাভি রিভার যেটা আছে সে রোটাং পাস থেকে উৎপন্ন হয়েছে। আচ্ছা দেখো, এরকম করে রোটাং রোটাং পাস থেকে উৎপন্ন হয়েছে, উৎপন্ন হয়ে কিছুটা প্রবাহিত হয়েছে এবং বেশ কিছুটা অংশ সে তোমার হচ্ছে যে ওই ইন্ডিয়া পাকিস্তান বর্ডার বরাবর প্রবাহিত হবে। ইন্ডিয়া পাকিস্তান বর্ডার বরাবর প্রবাহিত হবে। বর্ডার বরাবর প্রবাহিত হওয়ার পরে একদম মিলিত হবে কোথায়? চেনাবের সাথে। একদম মিলিত হবে চেনাবের সাথে। এবং কোথায় গিয়ে মিলিত হবে? এই যে জায়গাটা আছে
এই জায়গাটাকে বলা হয় সরাই সিধু। পাকিস্তানের একটা জায়গা আছে, সেটা হচ্ছে সরাই সিধু, সরাই সিধু। ঠিক আছে, এই আমাদের হচ্ছে যে রাবি রিভার, এবং এই রাবি রিভারের কাছেই এইখানটাতে আছে লাহোর। লাহোর, পাকিস্তানের লাহোর এই রাবি রিভারের তীরবর্তী অঞ্চলে আছে। ঠিক আছে, আচ্ছা, এরপরে যে রিভারটা আছে সেটা হচ্ছে বিয়াস রিভার। এরপরে যে রিভারটা আছে সেটা হচ্ছে বিয়াস রিভার। এই বিয়াস রিভার কোথা থেকে উৎপন্ন হয়েছে? রোটাং পাসের কাছেই বিয়াস কুন্ড বলে একটা জায়গা আছে, বিয়াস কুন্ড। এই বিয়াস কুন্ড থেকে উৎপন্ন হয়েছে। হিমাচল প্রদেশে বেশ কিছুটা অংশ প্রবাহিত হয়েছে, এবং হিমাচল প্রদেশের খুব গুরুত্বপূর্ণ একটা রিভার, লাইফ লাইন বলা হয় বিয়াস রিভারকে। সে ওই কুলু, মানালি ইত্যাদি ইত্যাদি রিভারের উপর দিয়ে তোমার হচ্ছে যে রিভারের উপর দিয়ে বলছি, জায়গার কাছ দিয়ে প্রবাহিত হবে, এবং এইভাবে নিচের দিকে প্রবাহিত হয়েছে তারপরে কিছুটা উপরের দিকে প্রবাহিত হয়ে এইখানটাতে একটা জায়গা আছে যেটাকে বলা হয় হারিকে ব্যারেজ। হারিকে, হারিকে ব্যারেজ। এই হারিকে ব্যারেজের কাছে কার সাথে মিলিত হবে? সুতলেজের সাথে মিলিত হবে, এবং মিলিত হওয়ার পরে এই সুতলেজ একদম চেনাবে গিয়ে মিলিত হবে। চেনাবে কোথায় গিয়ে মিলিত হয়েছে? পঞ্চনাদ বলে একটা জায়গা আছে, একদম মিথানকোটের কাছেই পঞ্চনাদ, এখানটার দিকে মিলিত হবে। এটা হচ্ছে সুতলেজ, সুতলেজ। এটা হচ্ছে বিয়াস, এটা হচ্ছে রাভি, এটা হচ্ছে চেনাব। ঠিক আছে, এই সুতলেজ রিভার, এই সুতলেজ রিভার যেটা আছে সেটা কোথা থেকে উৎপন্ন হয়েছে? সুতলেজ রিভার উৎপন্ন হয়েছে, আমি কিছুক্ষণ আগে বলেছিলাম, তোমার হচ্ছে মানস সরোবরের কাছে একটা জায়গা আছে, সেখান থেকে উৎপন্ন হয়েছে সুতলেজ রিভার। এখান থেকে উৎপন্ন হয়েছে, সেটা হচ্ছে কোথায় না, ওই তোমার হচ্ছে যে মানস সরোবর, সরোবর এখান থেকে উৎপন্ন হয়েছে সুতলেজ রিভারটা। উৎপন্ন হয়ে এটাও একটা ট্রান্সবাউন্ডারি রিভার, মানে তিনটে দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে, চায়না, পাকিস্তান এবং ইন্ডিয়া প্রবাহিত হয়েছে। তাহলে এইভাবে প্রবাহিত হয়েছে, এটা হচ্ছে আমাদের সুতলেজ রিভার। সুতলেজ রিভারের গুরুত্বটা আমরা জানি, এই এমন একটা রিভার যেটা তিনটে তোমার হচ্ছে যে রেঞ্জে আছে, বা আমাদের হিমালয়ান রেঞ্জ, এই তিনটে রেঞ্জকেই কিন্তু কাট করেছে। গ্রেটার হিমালয়, লেসার হিমালয় আর শিবালিক হিমালয়, তিনটে রেঞ্জকেই কাট করেছে একমাত্র এই সুতলেজ রিভার। এই হারিকে ব্যারেজ হচ্ছে যে গোবিন্দ সাগর তোমার হচ্ছে যে ড্যাম যে আছে, সেই ড্যাম থেকে, যেটা থেকে ইন্দিরা গান্ধী ক্যানেল তৈরি হয়েছে, যেটাকে আমরা রাজস্থানের লাইফ লাইন বলি, এই হারিকে ব্যারেজ থেকেই তৈরি হয়েছে। এরকম প্রচুর প্রচুর ইনফরমেশন আছে, পরবর্তীকালে আমরা আরো ডিটেলসে জানবো। ঠিক আছে, এটা হচ্ছে ইন্ডাস রিভার সিস্টেম, এবং তার যে ইম্পর্টেন্ট ট্রিবিউটারিজ গুলো আছে বাম তীরের, যেটা ইন্ডিয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, সেটা আমাদের জানা হয়ে গেল। এরপরে দেখো এর সম্পর্কিত প্রচুর ইনফরমেশন এখানে আছে, আমি নতুন করে বলছি না, এখানে এই ইনফরমেশন গুলো ভালো ভালো করে জানতে হবে। ঠিক আছে, দেখো এখানে দেওয়া আছে, এই যে দেখো দেওয়া আছে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে দেখো এখানে ব্রহ্মপুত্র রিভার। তাহলে মূলত যে ভারতের উত্তর ভারতে যে তিনটে রিভার আছে, সেই তিনটে রিভারের গুরুত্বপূর্ণ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট রিভার হচ্ছে ব্রহ্মপুত্র। এই ব্রহ্মপুত্র রিভার সম্পর্কে আমাদের জানতে হবে। জাস্ট একবার গতিপথ যেমন করে আমি সেখানে বলেছি, এখানেও সেইভাবেই বলে দিচ্ছি। দেখো খুব ইন্টারেস্টিং, খুব মজা লাগবে। তোমার হচ্ছে ব্রহ্মপুত্র যেটা আছে সেটা খুব ইম্পর্টেন্ট। কোথা থেকে উৎপন্ন হয়েছে? এটা উৎপন্ন হয়েছে ঠিক আমাদের ওই এটা আছে আমাদের কৈলাসের মানস সরোবর আছে, সেই মানস সরোবরের কাছে চেমায়ুংদুং হিমবাহ বলে একটা হিমবাহ আছে, চেমায়ুংদুং গ্লেসিয়ার। ঠিক আছে, চেমায়ুংদুং গ্লেসিয়ার থেকে উৎপন্ন হয়েছে কে? ব্রহ্মপুত্র। আমি আগে গতিপথটা এঁকে দিই, গতিপথটা আমি এঁকে নিই আগে। ঠিক আছে, এরকম করে প্রবাহিত হয়েছে, একদম ইস্টওয়ার্ডলি প্রবাহিত হয়েছে। ইস্টওয়ার্ডলি প্রবাহিত হওয়ার পরে এরকম করে টার্ন নিয়েছে, টার্ন নিয়ে কিছুটা অংশ ভারতে প্রবাহিত হয়েছে। যেই না উপর থেকে তিস্তা নদী এসে মিলিত হয়েছে, তিস্তা নদী মিলিত হওয়ার পরে এই আস্তে আস্তে করে এরকম করে বাংলাদেশের দিকে প্রবেশ করেছে, এবং একদম শেষে গিয়ে এখানে বে অফ বেঙ্গলে, মানে পদ্মার সাথে মিলিত হওয়ার পরে বে অফ বেঙ্গলে গিয়ে মিলিত হয়েছে, তোমার পড়েছে আর কি, একদম মাউথ অফ দা রিভার ইজ দা বে অফ বেঙ্গল। ঠিক আছে, তাহলে এর গতিপথে আমাদের আর কি কি জানতে হবে সেটা আমাদের জেনে নিতে হবে। চলো এক এক করে শুরু করি। সবার প্রথম যে ইনফরমেশনটা আমাদের এখানে জানতে হবে সেটা হচ্ছে, এই পুরোটা হচ্ছে আমাদের চায়নার উপর দিয়ে গেছে, পুরোটা চায়নার উপর দিয়ে গেছে। যখন গেছে তখন হচ্ছে যে এর নাম হচ্ছে কি সাংপো, পরীক্ষাতে প্রচুর আসে। সাংপো তোমার হচ্ছে কোন নদীকে বলা হয়, বা ব্রহ্মপুত্রকে চায়নাতে কি বলা হয়, বা তিবেতে কি বলা হয়, বা তোমার হচ্ছে সাংপো
তোমার হচ্ছে ব্রহ্মপুত্রকে কোথায় বলা হয় সেটাও আমাদের পড়তে পারে। একই নদীর কতগুলো নাম হয় দেখো, একই নদীর কতগুলো নাম হয় দেখো। দেখো তারপরে এইখানটাতে আছে আমাদের, এইখানটাতে ঠিক এইখানটাতে আছে আমাদের নামচা বারোয়া পর্বত, হুইচ ইজ দা মানে ইস্টার্ন মোস্ট পিক অফ ইন্ডিয়া। এটা হচ্ছে নামচা বারোয়া। এই নামচা বারোয়া ক্রস করার পরে সে ভারতে প্রবেশ করেছে, এবং ইনিশিয়ালি তার নাম যেটা হয়েছে সেটা হচ্ছে সিয়াং, সেটা হচ্ছে সিয়াং, সিয়াং। ঠিক আছে, কিছুটা যাওয়ার পরে সিয়াং নামে প্রবাহিত হওয়ার কিছুটা যাওয়ার পরে এই অরুণাচল প্রদেশেই তার নাম হয়েছে দিহাং। তাহলে এই দিহাং রিভার, আর এই দিক থেকে আরো দুটো নদী এসে মিলিত হয়েছে, একটা হচ্ছে লোহিত এবং আরেকটা হচ্ছে আমাদের দিবাং। দিবাং এবং লোহিত এই দুটো নদী যেই না আমাদের সিয়াং নদীর সাথে মিলিত হয়েছে তার নাম হয়েছে ব্রহ্মপুত্র। অর্থাৎ এটার নাম হচ্ছে যে, আমি লিখে দিই এটা, এটা হচ্ছে যে লোহিত, লোহিত রিভার, আর এটা হচ্ছে দিবাং। ঠিক আছে, এটা হচ্ছে দিবাং রিভার। এই দিবাং এবং লোহিত যেখানে মিলিত হয়েছে সেটা হচ্ছে সাদিয়া। এই সাদিয়া থেকে, এটা হচ্ছে সাদিয়া, ঠিক আছে, সাদিয়া। এই সাদিয়া থেকে একদম এখানে ধুবুরি পর্যন্ত, আসামের ধুবুরি পর্যন্ত এই পুরোটাই হচ্ছে ব্রহ্মপুত্র নাম নিয়ে প্রবাহিত হয়েছে। এই পুরোটাই যে নাম নিয়ে প্রবাহিত হয়েছে সেটা হচ্ছে কি, ব্রহ্মপুত্র। ঠিক আছে, এই ব্রহ্মপুত্র নাম নিয়ে যখন প্রবাহিত হচ্ছে পুরোটাই সমভূমির মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে। এখন যখন প্রবাহিত হয় তখন দুটো জায়গা আছে, একটা হচ্ছে লখিমপুর আর একটা হচ্ছে ডিব্রুগড়। এটা হচ্ছে ডিব্রুগড় আর আরেকটা হচ্ছে লখিমপুর, এখানটা হচ্ছে লখিমপুর। যখন প্রবাহিত হচ্ছে এই দুটো জায়গার মধ্যে এখানে একটা তোমার হচ্ছে যে নদী বদ্বীপ তৈরি করবে, নদী বদ্বীপ, রিভার তোমার হচ্ছে যে মানে আইল্যান্ড। এই রিভার আইল্যান্ডটাকে বলা হয় মাজুলি, মাজুলি, হুইচ ইজ দা লার্জেস্ট রিভার আইল্যান্ড অফ ওয়ার্ল্ড। পৃথিবীর মধ্যে সব থেকে বড় নদী বদ্বীপ যেটা সেটা হচ্ছে এইটা। এবং আসামে ব্রহ্মপুত্র নদীর চওড়াটা সব থেকে বেশি হয়, সরাসরি উচ্চভাগ থেকে মানে উচ্চ গতি থেকে মধ্যগতিতে এসে পড়েছে, এবং প্রচুর জল ক্যারি করে বলে এর চওড়াটা প্রচুর হয়। এবং আসামের দুঃখ বলা হয় এই কারণে, এত বেশি বন্যা হয় আসামে, প্রায় বন্যা হয় এই ব্রহ্মপুত্র নদীর কারণে বন্যা হবে। ঠিক আছে, এই যে রিভার গুলো আছে এই রিভার গুলো আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, তোমার গতিপথে এইগুলো মনে রাখতে হবে। এরপরে যেটা আমাদের খুব ইম্পর্টেন্ট, যেটা আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে কি না, এইখানে যেই না তিস্তা নদী এসে মিলিত হয়েছে, একটু ভালো করে বলে দিই, দেখো এই তিস্তা নদী এসে মিলিত হয়েছে, এটা হচ্ছে তিস্তা। ঠিক আছে, এই তিস্তা নদী এসে যেই না মিলিত হয়েছে সঙ্গে সঙ্গে তার নাম হয়ে গেছে, এইখানটাতে নাম হয়ে গেছে যমুনা। ঠিক আছে, যমুনা, এইখানটাতে তার নাম হয়ে গেছে যমুনা। এইবার এই দিক থেকে আরেকটা রিভার আমরা জানি পদ্মা নাম নিয়ে মিলিত হয়েছে, এটা হচ্ছে পদ্মা। এই পদ্মা নাম নিয়ে যেই না মিলিত হলো এইখান থেকে এইখান পর্যন্ত তার নাম হয়ে গেছে পদ্মা, মানে পদ্মা নাম নিয়েই সে এগোচ্ছে। অন্যদিকে এইরকম করে আরেকটা নদী আছে, সেটা হচ্ছে সুরমা রিভার, সুরমা। এই সুরমা রিভার যে আসছে, এই সুরমা রিভার মিলিত হওয়ার পরে এই বাকি অংশটা তার নাম হয়ে গেছে মেঘনা। এই সুরমা রিভার যেটা ভারত থেকে, ভারতের একদম অঙ্গরাজ্য তোমার হচ্ছে যে মণিপুর থেকে উৎপন্ন হয়ে এইভাবে প্রবাহিত হচ্ছে, যখন ভারতে প্রবাহিত হচ্ছিল তার নাম হচ্ছিল তোমার হচ্ছে বরাক রিভার, বরাক। এই বরাক রিভারটাই হচ্ছে বাংলাদেশের সুরমা নাম নিয়ে প্রবাহিত হচ্ছিল। ঠিক আছে, এই সুরমা নাম নিয়ে যেই না প্রবাহিত হচ্ছে মানে পদ্মার সাথে মিলিত হয়েছে তার নাম হয়ে গেছে মেঘনা। এবং এইখান থেকে একদম মোহনা পর্যন্ত তার নাম কিন্তু মেঘনা নামেই পরিচিত। তাহলে একটা নদীর দেখো কতগুলো নাম হয়েছে, প্রথমে সাংপো, তারপরে সিয়াং বা দিহাং, তারপরে হয়েছে ব্রহ্মপুত্র, তারপরে হচ্ছে যমুনা, তারপরে পদ্মা, তারপরে মেঘনা। এই পুরোটাই হচ্ছে আমাদের তোমার ব্রহ্মপুত্রের গতিপথ। এর যে ইম্পর্টেন্ট ট্রিবিউটারিজ গুলো আছে সেগুলো আমাদের জানতে হবে। তাহলে ইম্পর্টেন্ট ট্রিবিউটারিজ গুলো আমরা আমাদের আমাদের দেখে নিতে হবে, চলো দেখি কি কি আছে। তাহলে এখানে তার ডান তীরের যে উপনদীগুলো আছে সেগুলোর মধ্যে তিস্তা তো দেখলাম, তিস্তা ছাড়া আর কি আছে, সংকোচ বলে একটা রিভার আছে, সংকোচ, এটা হচ্ছে সংকোচ। ঠিক আছে, সংকোচ। এরপরে মানস, এটা হচ্ছে মানস।
এগুলো আরো ডিটেলসে পরবর্তীকালে ক্লাসে গিয়ে পড়বো। মানস, এখানটাতে আছে সুবনশিরি, এখানে আছে সুবনশিরি, ঠিক আছে, সুবনশিরি। একই রকম ভাবে বাম তীরের যে উপনদীগুলো আছে সেগুলোর মধ্যে কি আছে, এখানে আছে, এইখানটাতে আছে কপিলি, কপিলি। একটু তোমার হচ্ছে জড়ানো হয়ে যাচ্ছে ছবিটা, তো আহ নামও লিখতে হচ্ছে, পাশে ছবিও লিখতে হচ্ছে, ছবিও আঁকতে হচ্ছে, তাহলে স্বাভাবিকভাবে একটু জড়ানো হয়ে যাবে। দেখো তারপরে যেটা আছে সেটা হচ্ছে ধানসিঁড়ি, এখানটাতে আছে ধানসিঁড়ি, ধানসিঁড়ি, ঠিক আছে। এরপরে আছে এখানে দিখৌ, দিখৌ, ঠিক আছে। আচ্ছা, এই যে রিভার গুলো আছে, তারপরে এখানে লোহিত আছে, দিবাং আছে, এগুলো আমাদের ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট লেফট ব্যাঙ্ক ট্রিবিউটারি অফ ব্রহ্মপুত্র। তাহলে এই থেকে এই সাদিয়া থেকে ধুবুরি পর্যন্ত পুরোটাই সমভূমির মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে, এবং নামচা বারোয়া ক্রস করার পর সিয়াং নাম নিয়ে অরুণাচল প্রদেশে যেই না প্রবেশ করেছে, একদম তোমার হচ্ছে তিস্তা নদীর আগে পর্যন্ত পুরোটাই আমাদের ইন্ডিয়াতে প্রবাহিত হয়েছে। তাহলে ইট ইজ অলসো এন ট্রান্সমিট, তোমার হচ্ছে যে ট্রান্সবাউন্ডারি রিভার, অলসো এ ট্রান্সবাউন্ডারি রিভার, আন্তর্জাতিক নদী। তা প্রথমে তিব্বত বা চায়না, তারপরে তোমার হচ্ছে যে ইন্ডিয়াতে, এবং তারপরে গিয়ে বাংলাদেশে এইভাবে প্রবাহিত হয়েছে। দিস ইজ দা তোমার হচ্ছে ফ্লো অফ ব্রহ্মপুত্র রিভার, ঠিক আছে। এইভাবে আমাদের পড়তে হবে। তারপরে দেখো ব্রহ্মপুত্র রিভার সম্পর্কে প্রচুর ইনফরমেশন দেওয়া আছে, তোমাদের পিডিএফটা দেওয়া হবে, স্যার প্রোভাইড করবেন অবশ্যই, তাতে অ্যানোটেশন থাকবে। একটা পিডিএফেই সব অ্যানোটেশন গুলো আছে, তোমাদের অসুবিধা হবে না, পড়ে নিতে পারো। পরে গিয়ে ক্লাসে আরো ডিটেলস আলোচনা করব। এখানে দেখো প্রত্যেকটা জিনিস বাংলাতে সুন্দর করে বলে দেওয়া আছে, ঠিক আছে। চটচট করে আমাকে অ্যান্সারটা দাও। সিন্ধু নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে? চলো, কে বলতে পারবে? তোমরা অপশন গুলো দেখে নাও, আমি এক এক করে দেখে নিচ্ছি কে কে সঠিক বলছে কি না বলছে। সিন্ধু নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে? হুইচ ইজ দ্য কারেক্ট অ্যান্সার? এবিসিডির মধ্যে কে বলতে পারবে দেখি? হুইচ ইজ দ্য কারেক্ট অ্যান্সার? চলো বলো, কে বলতে পারবে হুইচ ইজ দ্য কারেক্ট অ্যান্সার? অপশন বি, মৌসুম বলছে অপশন বি। অপশন বি ইজ নট কারেক্ট অ্যান্সার। অপশন বি কৈলাস, কৈলাস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কৈলাস কোথায় আছে? কৈলাস তো অপশন ডি তে আছে, দেখো কৈলাস অপশন ডি তে আছে। তাহলে কৈলাস অপশন ডি তে আছে। কৈলাস পর্বতের কাছেই তো মানস সরোবর আছে। মানস সরোবর কোথায় আছে? কৈলাস পর্বতের কাছেই। তাহলে কৈলাস পর্বত ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। তারপরে দেখো তিস্তা নদী বা তিস্তা কোন নদীর প্রধান প্রণালী, নদী প্রণালীর একটা অংশ? কোন প্রধান নদী প্রণালীর একটা অংশ মানে কোন নদীর ট্রিবিউটারি, সেটা বলতে বলেছে। তাহলে তিস্তা নদী কোন নদীর ট্রিবিউটারি বললে আমি কি অ্যান্সার করবো? হুইচ ইজ দ্য কারেক্ট অ্যান্সার? কে বলতে পারবে হুইচ ইজ দ্য কারেক্ট অ্যান্সার? বলো। অপশন ডি, অপশন ডি বলছে। আচ্ছা, অনেকেই বলছে অপশন ডি। আচ্ছা, দেখে নি চট করে অপশন ডি। অপশন ডি ব্রহ্মপুত্র ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ভেরি গুড, এই তো পড়া হয়েছে, সুন্দর বোঝা হয়েছে। তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তারপরে দেখো ব্রহ্মপুত্র নদী অরুণাচল প্রদেশে প্রবেশ করায় তার নাম কি হয়েছে বা কি নামে পরিচিত? বলো, কে বলতে পারবে? দিবাং, দিহাং, সুবনশিরি এবং ধানসিঁড়ি। চলো, কে বলতে পারবে দেখি, আমি একটু দেখে নিই চট করে। হুইচ ইজ দ্য কারেক্ট অ্যান্সার? অপশন বি। আচ্ছা, অপশন এ বলছে অনেকে। আচ্ছা, দেখি কে বলতে পারে, আর কে বলবে? অপশন বি, অপশন বি প্রীতি বলছে, অঞ্জু বলছে, একদম অমিতা বলছে অপশন বি। একদম দিহাং ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আমি বলেছিলাম প্রথমে সিহাং, তারপরে দিহাং, দুটো নামে পরপরে কিছুটা প্রবাহিত হয়েছে সিয়াং নাম নিয়ে, তারপরে কিছুটা দিহাং, এবং যেই না দিবাং এবং লোহিতের সাথে মিলিত হয়েছে তার নাম হয়ে গেছে ব্রহ্মপুত্র। ভেরি গুড, এক্সেলেন্ট। আচ্ছা, নিম্নলিখিত কোনটি একটি ট্রান্স হিমালয় নদী? ট্রান্স হিমালয় নদী, ভেরি ইন্টারেস্টিং। এবিসিডির মধ্যে কোনটা? হুইচ ইজ দ্য কারেক্ট অ্যান্সার? ট্রান্স হিমালয়ান রিভার বলতে কাকে বুঝি বুঝি আমরা? আচ্ছা, রাকিবুল বলছে অপশন সি, বুদ্ধদেব বলছে ডি, রহিম বলছে সি। আচ্ছা, বেশ, অনেকে ডি বলছে, অনেকে সিও বলছে। দেখা যাক কি আছে, চলো একটু দেখে নিই হুইচ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো একটু দেখে নিই, চলো কি আছে এখানে। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সুতলেজ, আমি একটু আগে বলেছিলাম সুতলেজ এমন একটা নদী যেটা যতগুলো তোমার হচ্ছে যে ইন্ডাসের ট্রিবিউটারি আছে তার মধ্যে এই সুতলেজ হচ্ছে যে
একমাত্র রিভার যেটা ট্রান্স হিমালয়ান রিভার থেকে উৎপন্ন হয়েছে। ট্রান্স হিমালয় মানে আমি যদি কৈলাস পর্বত ধরি, তাহলে কৈলাস পর্বত ইজ ট্রান্স হিমালয়ান তোমার হচ্ছে মাউন্টেন রেঞ্জ। আমি কারাকোরাম, লাদাখ, জাস্কার এবং কৈলাস এই চারটেকে তো ট্রান্স হিমালয়ান মাউন্টেন রিজিয়ন বলি, তিব্বত হিমালয় যেটাকে বলা হয়। সেখান থেকে উৎপন্ন হয়েছে সুতলেজ রিভার, তাই এটাকে ট্রান্স হিমালয়ান রিভার বলা হয়, ট্রান্স হিমালয়িক নদী। অপশন সি ইজ কারেক্ট অ্যান্সার। ভেরি গুড, অনেকেই কারেক্ট অ্যান্সার দিয়েছে। এখানে বলছে কোন নদীগুলির মধ্যে গঙ্গার উপনদী নয়, এর মধ্যে কোনটি গঙ্গার উপনদী নয়? হুইচ ইজ দ্য কারেক্ট অ্যান্সার? চলো এবিসিডির মধ্যে কোনটা দেখি আমরা। অপশন এ বলেছে, অপশন এ, অনেকেই বলছে অপশন এ। আচ্ছা দেখা যাক। ভেরি গুড, ইন্দ্রাবতী। এক্সেলেন্ট অ্যান্সার হয়েছে, অপশন এ ইজ কারেক্ট অ্যান্সার। ইন্দ্রাবতী ইজ দ্য ট্রিবিউটারি অফ গোদাবরী। ঠিক আছে, ভেরি গুড। তাহলে সকলেই মোটামুটি প্রথম থেকে ক্লাসে ছিলে এবং শুনেছো ঠিক করে। ঠিক আছে, এইভাবে সামনের পথটাকে কিন্তু আমাকে মসৃণ করতে হবে। আমি জানি প্রত্যেকে পড়াশোনা করবে, আমার বিশ্বাস প্রত্যেকে পড়াশোনা করবে, এবং আমার এই যে বিশ্বাস প্রত্যেকে চাকরি পাবে, সেটাকে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য কিন্তু তোমাদের সর্বোপরি একদম অগ্রণী ভূমিকা নিতে হবে। বারবার করে বলছি, কাউকে 1 ইঞ্চি জায়গা ছাড়বে না, প্রত্যেকে চাকরি পাবে। প্রত্যেকে মন দিয়ে পড়াশোনা শুরু করে দাও, আজ থেকে শুরু করে দাও। দিনের 24টা ঘন্টা তোমার, তুমি কোন ভাবে কিভাবে তুমি সেটাকে তোমার যে ইউজ করবে, ইউটিলাইজ করবে, সেটা সম্পূর্ণ তোমার দায়িত্ব। বারবার করে বলছি, আবার দেখা হবে, আবার কথা হবে। এখন আপাতত এখান পর্যন্তই। আমি স্যারকে আসার জন্য বলছি, স্যার নিশ্চয়ই আসবেন। স্যারের সাথে তোমরা কথা বলে নেবে। হ্যালো। স্যার যদি থাকেন আপনি আসুন। হ্যাঁ 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 স্যার। স্যার। স্যার হয়ে গেছে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, কমপ্লিট হয়েছে। আচ্ছা আচ্ছা। ঠিক আছে স্যার, আমি আপনাকে পিডিএফটা পাঠিয়ে দিচ্ছি। আমি স্যার ক্লিক হ্যাঁ করছি স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ। থ্যাংক ওকে ইউ। স্যার, ওকে। আমি একটু তোমাদের গ্রুপটা ওপেন করেছি, বা একটা লিংক শেয়ার করছি, যদি একটু তোমরা ফিডব্যাক শেয়ার করো। মানে আমাদেরই ফেসবুক পোস্ট, এটা যদিও ডব্লিউবিসিএস না, গতকাল ডব্লিউবিসিএস এর মধ্যে অনেকে ফিডব্যাক শেয়ার করেছে, কিছুটা অন্তত পজিটিভ ভাইব এসেছিল। আমি আজকে একটা টেটের একটা লিংক শেয়ার করছি, একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো। আজকে আমি একটা টেটের লিংক শেয়ার করছি, একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমরা একটু ফিডব্যাক শেয়ার করো, এটা সবার কাছে রিকোয়েস্ট রইলো। একটা মিনিট, আমি জাস্ট লিংক শেয়ার করে দিচ্ছি। এরকম একটা লিংক শেয়ার করলাম, একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো। তার আগে আমি এখান থেকে কোডটা ওপেন করে দিচ্ছি। দেন আমি কোড শেয়ার করে দিচ্ছি। দেখো তোমাদের গ্রুপে একটু শেয়ার করলাম ফিডব্যাক, যদি একটা দুটো সেন্টেন্সে তোমরা একটু ফিডব্যাক শেয়ার করো। এটা সবার কাছে রিকোয়েস্ট রইলো। আমি তার আগে এদিকে করেছি, তোমাদের গ্রুপে দেখো দেওয়া আছে, একটা লিংক শেয়ার করলাম, একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো, এটা সবার কাছে আমার রিকোয়েস্ট রইলো। আবারও বলছি, দয়া করে শুধু বাজার চলতে কিছু পিডিএফ বা এরকম কিছুর উপর ডিপেন্ড করো না, তাহলে আর যা ডব্লিউবিসিএস হবে না, বা এই টাইপের পরীক্ষা হয়। ইভেন এখনকার দিনে যেরকম প্রিপারেশন হয়ে গেছে, যেরকম ধরনের আমাদের পরীক্ষার ধরন বা প্রশ্নের ধরন এসে গেছে, তাতে করে আর যাই হোক চাকরি পাওয়া যাবে না। এমনি পড়াশোনা হবে, বাড়ির লোক দেখতে পাবে, ভালো লাগবে, এই আর কি। কিন্তু সে তার থেকে আর বেশি কিছু হবে না। এ আমার বোধহয় বলার দরকার নেই, কারণ এখনকার দিনে যেরকম ভাবে ব্যাপার হচ্ছে, যে কোনো পরীক্ষা ঘিরে করতে পারো। যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো। এটা আমাদের টেটের একটা রয়েছে, কিঙ্কর কুমার,
থ্যাংক ইউ। একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো, আমি 2 মিনিটের বেশি সময় নেব না। সরোজ পণ্ডিত, আবারও নামটা ভুলে, গতকাল একটা নাম পাঠিয়েছিলে, সেই রাশিয়ান নাম আমি আর পড়তে পারছি না। রাহুল জ্যোতি, গতকাল দেখলাম, হ্যাঁ ওই আগের একটা মেসেজে পাঠিয়েছিলে, আগেরটাতে। একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো। একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো, এটা সবার কাছে রিকোয়েস্ট রইলো। যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো, বেশি সময় নেব না। আলপনা রয়, থ্যাংক ইউ সো মাচ, এত ভালো একটা লেখা, মানে অ্যাটলিস্ট এরকম একটা বড় সেন্টেন্স লিখেছো। এই আর কি, এটাই আর কি বলতে চাইছি, যে একটা দুটো সেন্টেন্সে যদি একটু লেখো, মানে ভালো, খুব ভালো, এক্সেলেন্টে কিছু বোঝা যায় না। এগুলো সেই আগে ছোটবেলাকার ওই তুমি ক পেয়েছো, তুমি খ পেয়েছো, এরকম একটা ব্যাপার। যদি একটা দুটো সেন্টেন্স লেখো, মানে যদি একটু খুব অসুবিধা থাকে লেখার দরকার নেই, যদি অসুবিধা না থাকে তাহলে একটু লিখতে পারো সেন্টেন্সে। আমি কোড শেয়ার করে দিচ্ছি। আর বারবার বলছি যে ক্লাসগুলোকে রেগুলার করো, মন দিয়ে করো। আগামীকাল বায়ো সায়েন্স ক্লাস থাকবে। আবার বলছি, সায়েন্সের 2জন ফ্যাকাল্টি থাকবে, ডব্লিউবিসিএস এর মতো পরীক্ষা, তো সায়েন্সের 2জন ফ্যাকাল্টি থাকবে। ফিজিক্যাল সায়েন্স আলাদা থাকবেন, আর বায়ো সায়েন্সে আলাদা থাকবে। তো আগামীকাল বায়ো সায়েন্স ক্লাস থাকবে, যেহেতু আমাদের 5 দিনের ক্লাস সেশনে আমরা সব সাবজেক্ট রাখতেও পারবো না। তাও আমি প্রথম দিনের ক্লাসে বড় হয়েছে, কিন্তু তাও 5টা সাবজেক্ট রেখে দিয়েছি। আমি যদি সাবজেক্ট নামে বলি তাহলে বলবো 6খানা সাবজেক্ট, কারণ লাস্টে ম্যাথ এবং রিজনিং দুটো রয়েছে। যদিও ডব্লিউবিসিএস এই জায়গাটা আমরা প্রিলিমিনারির মধ্যে মেন্টাল এবিলিটি হিসেবে পাবো, এই আর কি। যদি দেখো একটা দুটো সেন্টেন্সে যদি একটু ফিডব্যাক শেয়ার করো সবাই, এই আর কি। লিঙ্কটা শেয়ার করা আছে, একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো। দেবাশিস চক্রবর্তী, কি সমস্যা ভাই? করে চলে গেলাম। যেটা বলা, যে শুধুমাত্র টাইপ করে পাঠাবে, যেটা রিপিটেডলি তোমাদেরকে বলা হয়। প্রদীপ ঘোষ, রাকিবুল ইসলাম, থ্যাংক ইউ রাকিবুল, থ্যাংক ইউ। মানে আমি ঠিক এরকম একটা চাইছিলাম, যে যদি একটা দুটো সেন্টেন্স লিখো। থ্যাংক ইউ সো মাচ রাকিবুল ইসলাম। রাহিম শেখ, থ্যাংক ইউ। সুদীপা পান, এমন সফিকা, প্রীতি সিংহ রয়, থ্যাংক ইউ সো মাচ প্রীতি সিংহ রয়। মামুনি দাস, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ মামুনি। চক্রবর্তী মলয়, আলাপন রয়, থ্যাংক ইউ। মলয় চক্রবর্তী, আলাপন রয়, থ্যাংক ইউ। ব্যাস, এই যতটুকু করলে এটা আমার জন্য অনেক অনেক। আমি জানি হয়তো তোমার কাছে এটার কতটুকু কি মূল্য আমি জানি না, আমার কাছে প্রাইসলেস। যাই বলো না কেন, আমার কাছে অনেকটা মূল্য। শুধুমাত্র টাইপ করে পাঠাবে, কোনো রকম স্ক্রিনশট বা ছবি পাঠাবে না, ইমেজ পাঠাবে না, কোনো রকম ইমেজ পাঠাবে না, তাহলে তোমার কাছে যাবে না। আর শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করবে, অন্য কোনো ফরম্যাটে পাঠাবে না। সিক্রেট কোড প্রতিবার পাল্টাবে, আর নিচে যে মোবাইল নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে পাঠাবে। আগামীকাল কিন্তু বারবার বলছি, বায়ো সায়েন্স ক্লাস থাকবে, মিস করো না। সায়েন্সের 2জন আলাদা আলাদা ফ্যাকাল্টি থাকবে। কোড হচ্ছে ডেস্টিনেশন মাস্টার জি, এটাই হচ্ছে সিক্রেট কোড। শুধুমাত্র এইটুকু টাইপ করবে, আর কিচ্ছু নাই। এই দুটো ওয়ার্ড মাত্র টাইপ করবে, ডেস্টিনেশন মাস্টার জি, শুধুমাত্র এইটুকু টাইপ করবে। আর নাম্বারটা সেম আছে, গতকাল যারা সিক্রেট কোড পাঠিয়েছিলে তাদের জন্য আজ সাকুল্যে 3-4 সেকেন্ড লাগবে। দেখো, গতকাল যারা সিক্রেট কোড পাঠিয়েছিলে সেই একই জায়গাতে এটাকে শুধু টাইপ করে পাঠিয়ে দাও, কোনো রকম স্ক্রিনশট বা ছবি দেবে না। শুধু টাইপ করে পাঠাও, 6291515880।
শুধু এটুকু টাইপ করে পাঠাও, ডেস্টিনেশন মাস্টারজি, পাঠাও 6291515880। যারা আজ প্রথমবার পাঠাবে তাদের হয়তো লাগতে পারে 8-10 সেকেন্ড টাইম লাগতে পারে, কিন্তু যারা গতকাল পাঠিয়েছিল তাদের খুব বেশি হলে 3 থেকে 4 সেকেন্ড সময় লাগতে পারে, 3 থেকে 4 সেকেন্ড। কোড হচ্ছে ডেস্টিনেশন মাস্টারজি, আর নাম্বারটা 6291515880। কোড হচ্ছে ডেস্টিনেশন মাস্টারজি, আর নাম্বারটা 6291515880, 6291515880, 6291515880। আশা করি সবাই কোড পেয়ে গেছো, কারো কোথাও কোনো অসুবিধা নেই। একটু যদি জানাও যে কত নম্বর গ্রাফে দাঁড়িয়ে রয়েছে, এটা একমাত্র তারা রিলেট করতে পারবে যারা গতকাল ক্লাস করেছিলেন, যে কত নম্বর গ্রাফে দাঁড়িয়ে রয়েছে, কত নম্বর গ্রাফে দাঁড়িয়ে রয়েছে। যারা রিলেট করতে পারবে তারাই, যারা প্রথম দিন থেকে মানে গতকাল ক্লাস করেছিলেন। সবার আনসার দেওয়ার দরকার নেই, আবারও বলছি সবাই চাকরি পাবে না। একবার শুধু হিসাব করে দেখো যে ডব্লিউবিসিএস কতজন পরীক্ষা দেয় আর কতগুলো ভ্যাকান্সি থাকে। মানে আমি বছরে বলছি না, বছরে ভ্যাকান্সি বলে আরো নেমে যাবে, ঠিক আছে? এমনি তুমি একবার ডব্লিউবিসিএস হচ্ছে তার জন্য ভ্যাকান্সি কত দেখো, দিয়ে ভাগ করলে বুঝতে পারবে যে একটা পোস্টের জন্য একটা চাকরির জন্য কতজন লাইনে রয়েছে, এই আর কি। ফ্রি না, আমি তো বলেছি যে আলাদা একটা কোর্স হবে, ডেফিনেটলি একটা কোর্স হবে। এটা আমার পক্ষে তো সম্ভব না, বা আমি কোথাও কমিটমেন্ট করিনি যে সারা জীবন ফ্রি চলবে, আমার পক্ষে সম্ভব না। কারণ যারা আজ যিনি ক্লাস করালেন, আগামীকাল অন্য টিচার ক্লাস করাবেন, গতকাল অন্য একজন টিচার ক্লাস করিয়েছেন, পরশু দিন আবার অন্য একজন ক্লাস করাবেন, তো ইনারা তো সবাই ফ্রিতে করবেন না, তাই না? তো সেক্ষেত্রে এটা ডেফিনেটলি একটা প্রাইস থাকবে। আমি এই নিয়ে যা কিছু ম্যাথ রিজনিং ক্লাসে ডিটেলসে জানিয়ে দেবো, ম্যাথ এবং রিজনিং ক্লাসে ডিটেলসে জানিয়ে দেবো, সেই পর্যন্ত একটু অপেক্ষা করো। আবারও বলছি, যদি বলো কোর্স ফির কথা, তাহলে কোর্স ফি সর্বনিম্ন থাকবে, মানে নিম্নবিত্ত মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত ছেড়ে দাও, একদম নিম্নবিত্ত ছেলে মেয়েটাও যাতে কখনো মনে হবে না যে ফিজ জন্য মানে কোর্স ফির জন্য আমি পড়তে পারলাম না, এটা কখনো মনে হবে না। বা তোমার পরিচিত মেজো সেজো যারা ইনস্টিটিউট মনে করো, যাদেরকে মার্কেটে যারা মেজো সেজো ইনস্টিটিউট, তাদের যে কোর্স ফি থাকে তার তুলনায় কোর্স ফি কম থাকবে। আর কোয়ালিটি অফ এডুকেশন যদি বলো, তাহলে তুমি যাদেরকে বড় মনে করো, যাদেরকে মার্কেট লিডার মনে করো, যাদেরকে মহামানব মনে করো, তাদের তুলনায় অনেক কোর্স ফি কম থাকবে। আর কোয়ালিটি অফ এডুকেশন ধারে কাছে কেউ পৌঁছতে পারবে না। আবারও বলছি, আমাদের কোনো ডব্লিউবিসিএস অফিসার পড়ান না, মানে এই গাল ভরা গল্প তো আমি খুব একটা বিশ্বাস করি না। যারা পড়ান তারা টিচার, কারণ জেনে রেখো যে আজ যিনি টিচার পড়াচ্ছেন তাকে রেগুলার পড়াশোনা করতে হয়। এবার তুমি ভেবে দেখো যে কিভাবে কি করবে, এই গাল ভরা গল্পতে যেও না। কারণ কি, এটা মাথায় রেখো যে পড়ানো ব্যাপারটা একটা আর্ট। তোমার ডিগ্রি রয়েছে মানেই তুমি পড়াতে পারবে না, ডিগ্রি থাকা মানেই সে পড়াতে পারে তা নয়, যে ডব্লিউবিসিএস চাকরি পেয়ে গেছে মানে সে পড়াতে পারবে এমন না। আমি এটা বিশ্বাস করি, প্রচুর ডব্লিউবিসিএস অফিসার রয়েছেন যারা পড়ান, সত্যি নো ডাউট খুব ভালো পড়ান। তার মানে এই না যে ডব্লিউবিসিএস অফিসার হলেই তিনি পড়াতে পারবেন। কারণ এই একই কথা বলবো, যে যে চাকরিটা পেয়েছে তাকে যদি তুমি বলো তোমার সঙ্গে আরেকবার পরীক্ষা বসতে, সে হয়তো এবারে প্রিলিটাই কোয়ালিফাই করতে পারবে না। কারণ ওটার জন্য যে মেন্টাল স্ট্রেংথ দরকার সেটা তার মধ্যে আসবে না, কারণ সে অলরেডি চাকরি পেয়ে গেছে, তাই না? আর আবারও বলছি, পড়ানোর জন্য তাকে রেগুলার পড়াশোনা করতে হয়, এটা বোধহয় আমার থেকে খুব ভালো তোমরা জানো। তো সেই জন্য বলছি, আমাদের ওই রকম ধরনের কোনো ডব্লিউবিসিএস এক্সপার্ট ফ্যাকাল্টি থাকবে এই টাইপের কোনো কিছু না। যারা থাকবে তারা প্রকৃত অর্থে টিচার, যিনি দীর্ঘদিন এই সাবজেক্টটা পড়াচ্ছেন, তাই না? আর সে তো বাকিরা বলতে পারে, মানে হয় না যেটা, যে গাল ভরা গল্প, এটা দেখেছো বারবার। আমাদের এখানে 4 জন ডব্লিউবিসিএস অফিসার রয়েছে, 5 জন রয়েছে, আর আমি বলে দিচ্ছি একজনও নেই। আমাদের যারা পড়ান তারা এই সাবজেক্ট এক্সপার্ট। আর যিনি জিওগ্রাফি পড়ালেন তাকে তুমি হিস্ট্রি বা পলিটি পড়াতে বললে তিনি এক লাইনও পড়াতে পারবেন, তিনি এক লাইনও পড়াতে পারবেন না। তো এই হচ্ছে ব্যাপার। সাবজেক্ট ওয়াইজ আবারও বলছি আলাদা ফ্যাকাল্টি থাকবে, কোনো একজন ফ্যাকাল্টি একাধিক মানে দুটো সাবজেক্টও পড়াবেন না, একাধিক তো অনেক বড়, দুটো সাবজেক্টও পড়াবেন না, সাবজেক্ট ওয়াইজ আলাদা ফ্যাকাল্টি থাকবে, যেখানে সব ক্ষেত্রে মানে যে যে সাবজেক্টের যেমন গুরুত্ব অপশনাল করানো হবে, অপশনাল তো সব সাবজেক্ট হবে না। আমি এগুলো নিয়ে বলবো, এগুলো নিয়ে আমি বলবো, একটু সময় দাও। যদিও আমাদের এই মুহূর্তে তো অপশনাল আসছে না, কারণ আমি যদি তোমাদেরকে বলি যে ধরো আমি যদি তোমাকে বলি এই মুহূর্তে যে চলো আমি এই মুহূর্তে অপশনাল পড়াবো বা ক্লাস হবে, তুমিও অপশনালটাকে খুব বেশি মন দিতে পারবে না। কারণ একটু কাউন্ট করে দেখো কতদিন সময় আছে,
আমি যদি খুব ভুল না বলে থাকি, আর যদি পরীক্ষা না পেছায়, তাহলে মার্চের 1 তারিখে সম্ভবত পরীক্ষা হওয়ার কথা রয়েছে। খুব ভুল বলছি? বোধহয় জানো, যারা সোশ্যাল মিডিয়াতে রয়েছে, যারা একটু অ্যাক্টিভ রয়েছে, তারা জানো এই ব্যাপারগুলোতে, যারা খোঁজ খবর রাখো তারা জানো। আগামী মার্চ মাসের 1 তারিখে ডব্লিউবিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষা হওয়ার কথা রয়েছে। মাস গোনার দরকার নেই, তাহলে খুব কম দেখতে লাগবে, একটু দিনে গোনো, দেখবে একটু সান্ত্বনা পাচ্ছ। আচ্ছা, এত দিন রয়েছে, পারলে ঘন্টাতে গোনো, তাহলে তোমার মধ্যে আরো স্যাটিসফ্যাকশন আসবে। কিন্তু মাসে গুনলে তোমার মধ্যে একটা ডিপ্রেশন চলে আসবে, মাত্র এই মাস রয়েছে, কি করে করব। তো আমি অপশনাল নিয়ে, আমি তো বলেছি যে অপশনাল নিয়ে আমি ডিটেলসে কথা বলবো। এই নিয়ে একটু আমাকে সময় দাও, সেইগুলো নিয়ে আমি ডিটেলসে কথা বলবো, একটু আমাকে টাইম দাও, দেখবে এগুলো নিয়ে আস্তে আস্তে আসছে সবকিছু। আমি একদিনে কোনো কিছু পারি না, আমার পক্ষে একদিনে করা কোনো কিছুই সম্ভব না। গ্রুপ ডিএও কি অপশনাল থাকবে? না, সিডির জন্য অপশনাল থাকবে না। হোয়াটসঅ্যাপে কি বলে সেন্ড করবো, তো বলে দিলাম তো একটু আগে, ঠিক আছে। গ্রুপ ডির জন্য অপশনাল থাকবে না, গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য অপশনাল দরকার নেই, শুধুমাত্র গ্রুপ এ এবং গ্রুপ বি এই দুটো সাবজেক্টের জন্য অপশনাল রয়েছে। এগুলো বোধহয় গতকাল ডিটেলসে ডিসকাস করে, আমি আজও দেখলাম জিওগ্রাফির স্যার তিনিও প্রথমে একবার বলে দিলেন। আর আমি তো এই নিয়ে গতকাল পুরোটা, যে প্রিলিমিনারি আমাদের কতটা গুরুত্বপূর্ণ, মেইনস তার মধ্যে কি কি মার্কস রয়েছে, মেইনস এবং ইন্টারভিউ কতটা গুরুত্বপূর্ণ, সবকিছু। ইন্টারভিউ এ বি সি ডি গ্রুপে কার কত মার্কস রয়েছে, টোটাল মার্কস কত, সবকিছু তোমাদের সাথে শেয়ার করেছি গতকাল। এর জন্য আলাদা একটা ডেডিকেটেড ক্লাস হয়েছে, যে প্রায় 1 ঘন্টারও বেশি। আমি বোধহয় 1 ঘন্টা 15-20 মিনিট ছিলাম, তাই না? এই নিয়ে ডিটেলসে কথা হয়েছে, তাহলে অসুবিধা কোথায়? এগুলো তো হয়ে গেছে, গতকালকের ক্লাসটা দেখলে বুঝতে পারবে। যাই হোক, হ্যাঁ সেটাই তো চেষ্টা করছি যতদূর যায় হয়। আর আগামীকাল যেটা বললাম যে বায়োসায়েন্স ক্লাস থাকবে, যেটা রয়েছে বায়োসায়েন্স ক্লাস, কারণ আমি আবার বলছি, আমি এই মুহূর্তে অপশনালের সময় দিতে পারবো না। বা আমি যদি ঘুরিয়ে তোমাকে বলি, তুমি পারবে দিতে? আমি ধরো চলো করিয়ে দিলাম কোনোভাবে অপশনাল, তুমি পড়তে পারবে? পারবে না। তুমি এই মুহূর্তে পড়তে পারবে, যাদের এই সাবজেক্ট গুলোর সাথে মিল রয়েছে একরকম, যে অ্যানথ্রোপোলজি বা সোশিওলজি নিয়ে পড়বে, বা যে ভাবছে ম্যাথ ইংলিশ নিয়ে পড়বে, গতকাল যেমন বলছিলে, তুমি পারবে পড়তে? হাতে কতদিন সময় রয়েছে একবার দেখেছো? প্রিলিমিনারিটা উদ্ধার করতে না পারলে অপশনাল তো তোমার কাছে চাঁদের ভরা মনে হবে, তাই না? অপশনালটা তোমার কাছে তো তখন বিলাসিতা মনে হবে। তাহলে আপাতত মাটিতে পা দিয়ে চলি, আগে ওই জায়গাটা হোক, তারপর তো। কারণ প্রিলিমিনারি মেন্স এর মধ্যে অনেকটা সময় পাবে। তুমি আগে প্রিলিমিনারি যা যা কিছু রয়েছে সেগুলোকে মেইনস ওরিয়েন্টেড পড়াশোনা করো, দেখবে তুমি অপশনাল জন্য সময় পাচ্ছ। তারপরেও যে তুমি অপশনাল নিয়ে এবিসিডি গ্রুপে ফর্ম ফিল আপ করেছো, এন্ড অফ দ্য ডে, এন্ড অফ দ্য সেশন, এন্ড অফ দ্য টাইম তুমি ভাবলে পারলে না, তুমি অপশনাল বাদ দিয়েও পরীক্ষায় বসতে পারবে, তার জন্য তুমি গ্রুপ সিডির জন্য কোয়ালিফাইড হয়ে যাচ্ছ তখন। তাহলে আপাতত সেই জায়গাটাতেই দাও, মানে আমি করলাম না, আমার যেটা দরকার সেটা করলাম না, আমি মূল জায়গা থেকে বেরিয়ে গিয়ে অন্য জায়গাতেই করছি। যদি আমাদের আরো 6 মাস 8 মাস সময় থাকতো, আমি বলতাম ঠিক আছে প্যারালালে অপশনালটা চালাও, কিন্তু এই মুহূর্তে পারবে না, এই মুহূর্তে পারবে না। অলরেডি আমরা ডিসেম্বরের দ্বিতীয় উইক পার করে তৃতীয় উইকে পড়ে গেছি, মাঝখানে জানুয়ারি মাস ফেব্রুয়ারি মাস। আপাতত দেখো এই প্রিলিমিনারি উদ্ধার করতে পারবে তো? তাহলে প্রিলিমিনারি সেই জায়গাগুলোকে ফোকাস করো মেইনসের জন্য, যেটা যেমন হিস্ট্রি, জিওগ্রাফি, এগুলোকে একদম ডিটেলসে পড়ো, যতটা যা পড়া যায়। কারণ প্রিলিমিনারি তো আমাদের খুব ডিটেলসে কাজে লাগবে। কোশ্চেন দেখেছো, তোমার ডব্লিউবিসিএস এর এক কথায় কোশ্চেন দেখলে মনে হবে যে হ্যাঁ আমি বোধহয় এখান থেকে 140 পেয়ে যাবো, পরীক্ষা দিতে বসলে দেখবে ওটা অর্ধেক হয়ে গেছে, 70-এ নেমে গেছো, তার বেশি তুলতে পারবে না তুমি। 70-এর পর থেকে তুলতে গেলে তোমার মধ্যে কিন্তু কিছু থাকতে হবে, ওটা 100-তে পৌঁছানোর পর যদি কিছু করতে হয়, তাহলে বুঝতে হবে তোমার মধ্যে দম আছে। প্রিলিমিনারি যে 200টা কোশ্চেন হয়, আমি জানি না কতজন প্রিভিয়াস ইয়ারে বেশ কিছু কোশ্চেন পেপার দেখেছো, একটা না অন্তত 3-4-5টা প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন একটু ঘুরিয়ে দেখবে, দেখলে বুঝতে পারবে যে আমি যতটা যা বলছি সেটা কতটা সত্যি বা মিথ্যা। ঠিক আছে, তাই বলবো একটু ভেবে চিন্তে হাঁটো না। কেউ বারণ করেনি, কেউ বারণ করেনি তোমাকে দৌড়াতে, কিন্তু দৌড়াও, আগে ভালো করে করে নাও। কারণ একবার যদি হোঁচট খেয়ে পড়ে যাও না, দুম করে হয়তো না নখ উল্টে গেল, হাঁটুর ছাল উঠে গেল, তোমার দুম করে ইচ্ছা করো না দূর একটু বসে নি তারপরে দেখবো, ওর মধ্যে প্রিলিমিনারি ছাড়িয়ে যাবে।
আস্তে আস্তে যাও, দেখবে হচ্ছে, সবকিছু হচ্ছে। একদিনে কোনো কিছু করতে যেও না, একদিনে তুমি কিছু পারবে না। যে কথাটা বারবার বলেছি, তুমি একদিনে কোনো কিছু করতে পারোনি, আজও পারবে না। আস্তে আস্তে যাও, আস্তে আস্তে যাও। অপশনাল পেপারটা তোমার কাছে ম্যান্ডেটরিও নয়। আমি এই মাত্র বললাম যে তুমি ধরো ফর্ম ফিল আপ করেও দিয়েছো, আলটিমেট তুমি নিতে পারলে না, তাহলে তুমি গ্রুপ সি গ্রুপ ডির জন্য কোয়ালিফাইড হিসেবে পরীক্ষায় বসছো। আছে তো তোমার কাছে সময়, আছে তো, যতক্ষণ পাচ্ছ লড়ে নাও না। আমি আবারও যে প্রিলি মেইনস এর মধ্যে অনেকটা সময় পাবে, অনেকটা। কারণ যদি মার্চে পরীক্ষা হয়, তারপরে ভোটের ঘন্টা হয়ে যাচ্ছে। ভোট শুরু হচ্ছে এপ্রিলের সেকেন্ড উইক থেকে, আর নতুন সরকার গঠন হয়ে অগাস্ট মাস শুরু হয়ে যাবে, জুলাইয়ের শেষ বা অগাস্ট শুরু হয়ে যাবে নতুন সরকার গঠন হতে হতে। তারপর আসার পর চেয়ারে বসে গরম করে ভাবনা চিন্তা করবে, এবার রেজাল্ট বের করবো, তারপরে মেইনসের ডেট। আমি যদি ধরে নিই যে একদম নতুন গভর্নমেন্ট সে যে আছো, বুকের মধ্যে একটা বিরাট আশা নিয়ে এসছে যে এবার আমি সরকারি চাকরি দেবো সবাইকে, তাহলেও সেই প্রসেস করতে করতে অগাস্ট মাসের আগে রেজাল্ট বের করতে পারবে না। অগাস্ট মাসে যদি রেজাল্ট বের করে, তাহলেও সেপ্টেম্বর বাদ দাও, অক্টোবর নভেম্বরে গিয়ে মেইনস হবে। আমি সব থেকে তাড়াতাড়ি বলছি, মানে সরকারের একটা হেভি ইচ্ছা রয়েছে, মানে সরকারের হৃৎপিণ্ডে গদগদ করছে ইচ্ছা, তাহলেও এই ব্যাপারটা আগামী অক্টোবর নভেম্বরের আগে হবে না। অক্টোবর নভেম্বর, সেপ্টেম্বর তো না, অক্টোবর নভেম্বরের আগে হবে না, মিলিয়ে দেখো। তো সেই জন্য বলছি একটু একটু ধৈর্য রাখো, আসতে যাও, দৌড়িও না। দৌড়ানো শিখে নাও, তারপরে দৌড়াও, অসুবিধা নেই কোনো কিছু। ঠিক আছে, ভুল বললে জানাবে না স্যার এইগুলো সব বাজে বাজে কথা বলছেন, আপনি যা যা বলছেন সব থিওরি ভুল, একমাত্র আমি যা জানি সবকিছু ঠিক আছে, বলো না, কোনো অসুবিধা। আমি আমি যে সব জানি কে বললো? আমি বিরাট বিরাট মার্কেটে মহামানব পড়ে রয়েছে, আমি দেখেছি হেভি শেপের, হেভি দেখতে, বিরাট কালারের, বিরাট বিরাট মহামানব, মন্ত্র জানে, বললে ডব্লিউবিসিএস প্রিলিমিনারি পাস হয়ে যাবে, মেইনস কয়েকটা মন্ত্র বললে পাস হয়ে যাবে। এরকম তোমার যদি এরকম মহামানবের পরিচয় না থাকে আমাকে বলবে, আমি দু চারটে নাম্বার দিয়ে দেবো, একবার শুধু একটু মহামানবের সাথে কথা বলে নেবে, দেখবে তুমি পাস করে গেছো, প্রিলিমিনারি পরীক্ষাও দিতে যেতে হচ্ছে না। ওখান থেকে বেরিয়ে এসো, একটু মাটিতে পা দাও, বুঝতে পারবে, মাটির তাপমাত্রা একটু নিজের সাথে শরীরের সাথে মেশাও, বুঝতে পারবে, দেখবে আর এই সমস্ত ইচ্ছা করছে না। তখন দেখবে যেরকম বলছি এটাই ঠিক আছে, এটাই বেস্ট হয়ে মনে হচ্ছে। ঠিক আছে, চলো আমি রাখলাম এই পর্যন্ত। আগামীকাল ঠিক সন্ধ্যে 8টা থেকে, রাত 8টা থেকে শুরু হবে বায়ো সায়েন্স ক্লাস। ক্লাস কেউ মিস করো না। আর যেটা বলার, এই যে কথাগুলো বলার ছিল আজ আর হলো না, একটু কালকে একবার যদি পারমিশন দাও আমি এগুলোকে শেয়ার করে দেবো, কারণ এগুলো নাহলে ভুলে যাবো, তোমরাও ভুলে যাবে। এখানে এখানে অনেকের সাথে ধরো এর পরবর্তীতে যোগাযোগ থাকবে না, তো যারা রয়েছে অন্তত শুনে গেলেও আমার থোবড়া না মনে থাকুক, অন্তত 1 বছর পরে হলো যদি মনে পড়ে, আচ্ছা আচ্ছা এই স্টেপ গুলো বলেছিল, একটু দেখি 1 বছর পরে হলো যদি অ্যাপ্লাই করা শুরু করে, ডব্লিউবিসিএস হলো না অন্য কিছু তো হবে। আর আমি যা কিছু বলেছি এমন নয় যে শুধুমাত্র ডব্লিউবিসিএস বা পড়াশোনা, তুমি লাইফের যে কোনো ফিল্ডে ওটাকে অ্যাপ্লাই করতে পারো, যে কোনো ফিল্ডে ওটাকে অ্যাপ্লাই করতে পারো, তোমার কাজে লাগবে। তো সেই জন্য আর কি যে ঠিক আছে, মানে ফরম্যাট মনে না থাকুক, অন্তত অ্যাটলিস্ট অ্যাপ্লাই করতে পারছো, কিছু করতে পারলে ইয়ে কোনোদিন যদি জানতে পারি বা ইয়ে করতে পারি, ভালো লাগবেই। তো আমি আমারটা আর কি বলে রাখবো, আগামীকাল একটু দেখি আগে আগে যদি হয়ে যায় আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দেবো। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে, সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। যারা সিক্রেট কোড পাঠিয়ে রেখেছো তাদের কাছে রেকর্ডিং ক্লাস চলে যাবে, পিডিএফ নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই, তোমাদের কাছে যাবে এই পিডিএফ যেরকম যা আসছে সবকিছু, মানে তোমাদের কাছে এদিন শুধু অ্যানোটেড ফাইল যাবে, কিন্তু এর পরবর্তীতে অ্যানোটেড ফাইল প্লাস ফ্রেশ ফাইল দুটোই যাবে। মানে সব ক্ষেত্রে দেখবে যে যেমন ধরো ডব্লিউবিসি বলছি হিস্ট্রি ক্লাস, দেখবে স্যার একটা জায়গায় লেখেন, মানে ডব্লিউবিসিএস তোমার হিস্ট্রি স্যার যা পড়াবেন 1.5 ঘন্টা ধরে লিখে যাবে, উনি লিখবেন সবকিছু, ওটা যেমন তোমাদের কাছে যাবে। আবার একটা পিডিএফ নোটস যেটা স্টাডি মেটেরিয়াল হিসাবে প্রিন্টেড, সেটাও তোমাদের কাছে যাবে, মানে প্রিন্টেড বলছে টাইপ, সেটাও তোমাদের কাছে যাবে। কিন্তু এই দিনে এত নোটস আমার পক্ষেও সম্ভব না পাঠানো, তাতে ফাইল এত সাইজ বেড়ে যাবে যে হোয়াটসঅ্যাপ নিতে চাইবে না। তো সেই জন্য আর কি শুধুমাত্র এই একটা করে ফাইল যাবে, যে হয়তো ফ্রেশ পিডিএফটা গেল বা শুধু অ্যানোটেড পিডিএফটা গেল, দুটো করে কিন্তু যাবে না। ঠিক আছে, কিন্তু পরবর্তীতে যে ব্যাচ হবে সেখানে আলাদা গ্রুপ থাকবে, সেখানে কিন্তু এই বড় বড় সাইজের ফাইল চলে যাবে, যেখানে 2 GB পর্যন্ত ফাইলের সাইজ চলে যাবে, 2 GB, 2 GB। তো আমি এই নিয়ে ডিটেলসে কথা বলবো যেদিন ইয়ে রয়েছে,
হ্যাঁ অবশ্যই তুমি ফর্ম ফিল আপ করবে, অপশনাল সিলেক্ট করবে না, ডেফিনেটলি করবে, ডেফিনেটলি করবে। কারণ না হলে তো তোমার তো এখনই ফর্ম ফিল আপ করে সেগুলোকে জানিয়ে দিতে হবে, তুমি পরবর্তীতে সুযোগ পাবে না, অপশনাল জন্য সিলেক্ট করার সুযোগ পাবে না। ঠিক আছে, চলো, থ্যাংক ইউ তাহলে। এবার এটার ক্ষেত্রে আমাকে ফোন করে নিও একবার, এখনো তো ফর্ম ফিল আপ চলছে, আমাকে একবার ফোন করে নিও কি অপশনাল নেবে না নেবে, কারণ এটা ওইভাবে বললে চাপিয়ে দেওয়া হয়ে যায়। এর থেকে বেটার যা আমি বলবো ফোন করে নিও, তাতে করে আমি তোমার সাথে কথা বলে বুঝতে পারবো যে কোনটা তোমার জন্য সুইটেবল হবে। এটা আমাকে ফোন করে নিও, আগামীকাল সকাল 11টার পর ফোন করো। ঠিক আছে, থ্যাংক ইউ, গুড নাইট, ভালো থেকো সবাই, সাবধানে থেকো। আর রেকর্ডিং ক্লাস পিডিএফ নোটস তোমার কাছে পৌঁছে যাবে, একটু ধৈর্য রাখো, ওয়েট করো। আর যেটা বললাম, নিজের উপর বিশ্বাস রয়েছে বলে তুমি সবকিছু করতে পারছো, একটু নিজের উপর অগাধ বিশ্বাস নিয়ে এসো। শুধু এই ওয়ার্ডটাকে যোগ করো নিজের সাথে, অগাধ বিশ্বাস, পাল্টে যাবে। আর প্রত্যেকটা জায়গাতে স্মার্টনেস, তুমি কথা বলছো, তুমি কিছু করছো, ইভেন খাচ্ছো, মোবাইলে স্ক্রল করছো, সব জায়গাতে স্মার্টনেস নিয়ে এসো। দেখো তুমি কাজের মধ্যে বুঝতে পারবে, পরিবর্তন বুঝতে পারবে, পরিবর্তন দরকার, গীতা বলে গেছে পরিবর্তন সংসারের নিয়ম, পরিবর্তন দরকার রয়েছে। প্রয়োজন আমাকে ফোন করে নিও, সকাল 11টার পর ফোন করো, 11টা থেকে 5টা আমি ফ্রি আছি, ফোন করে নাও। থ্যাংক ইউ, গুড নাইট।